আসসালামু আলাইকুম। এইচএসসি 25 এবং 26 বছরের শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আমরা লেট করে ফেলছি অলরেডি অনেকখানি, সো দুঃখিত। আর আমার একটু আসলে দেরি হয়ে যায়, কিছু করার থাকে না। তো সবাই একটু ফার্স্ট একটু জয়েন করবা, জয়েন করে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, করে শেয়ারটা ক্লাসটা একটু শেয়ার করে দেবা, ঠিক আছে? ক্লাসটা একটু শেয়ার করে দিও। বুঝতে পারছো কি বলছি? অনেকে তো শেয়ার করো, অনেকে করো না, হয়তো যার ক্লাস ভালো লাগে সে করে, যার ভালো লাগে না সে করে না। এরকম অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, একটু ফ্রেন্ডদেরকে তাড়াতাড়ি মেনশন করে দাও, আমরা বাজার অধ্যায়টা শেষ করে ফেলবো। বাজার অধ্যায়টা কিন্তু আচ্ছা, প্রত্যেকটা অধ্যায় ইম্পর্টেন্ট, যেহেতু শর্ট সিলেবাস, প্রত্যেকটা থেকেই প্রশ্ন আসে তোমাদের এইচএসসি 25 ব্যাচ যারা আছো। তো 26-এর এমন না যে 26-এ এখান থেকে আসবে না, তা কিন্তু না। 26 ব্যাচেরও কি এখান থেকেই আসবে প্রশ্ন, কারণ এইগুলো অধ্যায় বেশি ইম্পর্টেন্ট। বাকি যে অধ্যায়গুলো আছে এগুলো তেমন একটা বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আচ্ছা, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পারতেছো কিনা একটু জানাও, ঠিক আছে? সারা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? পড়াশোনার কি অবস্থা তোমাদের? একটু মেনশন করে দিও ফার্স্ট, আমরা শুরু করে ফেলবো। আর বেশি দেরি করা যাবে না। আচ্ছা আচ্ছা, আমিও শেয়ার করে দিই ভিডিওটা। লামিসা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? দেখা অনেকদিন পর, হয়তো এরপরে আমাদের দেখা হবে। আমার পরীক্ষা আছে তো একটু দেরি হতে পারে। সো আমরা শুরু করে দেই। আচ্ছা, হয়েছে, শুরু করব। আচ্ছা, তা শুরু করে দিই, সময় এখন চলে গেল। আমাদের আজকের টপিকটা কি? অর্থনীতি, চতুর্থ অধ্যায় বাজার। যে অধ্যায়টা নিয়ে অনেকে বলো অনেক সমস্যা, তবে আমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় করে ফেলছি, তো বাজার অধ্যায়টা আমাদের কাছে আর বেশি কঠিন মনে হবে না। ঠিক আছে, তো বেশি সমস্যা নাই, সমস্যা হবেও না আশা করি। তো শুরু করে দিই। আচ্ছা, শেয়ার ডান, ভেরি গুড। খায়রুল ইসলাম, ধন্যবাদ তোমাকে। যারা যা শেয়ার করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ শেয়ার করলে ক্লাসটা সবাই বেশিরভাগ দেখতে পারবে মানুষ, ঠিক আছে? আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও, ঠিক আছে? ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও। আচ্ছা, সাদিয়া তাবাসসুম দিনা বলছে আমার ক্লাসের জন্য ওয়েট করতেছিলে। ধন্যবাদ। এই তো, যাক, ভালো লাগলো শুনে। তা শুরু করি আমরা। তাহলে আমরা কি পড়বো আজকে বলতেছি? অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। আমরা প্রথম পত্রটা শেষ করে তারপর দ্বিতীয় পত্র ধরবো। তো আমাদের প্রথম পত্রে কয়টা অধ্যায় আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। তো আমাদের 3টা চ্যাপ্টার শেষ, 4 ধরবো, এরপরে 9 আছে, আর 10 আছে। সো প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের এখন অনেক দিন বাকি আছে। অর্থনীতি প্রথম পত্র, দ্বিতীয় পত্র আমরা শেষ করে আমরা এমসিকিউ সলভ করে ফেলবো। তো যাদের বেসিকে সমস্যা আছে তাদের জন্য একটু পড়ানো লাগতেছে, না হলে আমি কি করতে পারতাম, ডিরেক্ট এমসিকিউ করে ফেলতে পারতাম। বোঝা গেছে? আচ্ছা, তাহলে বাজার অধ্যায় আমরা শুরু করে ফেলি। তো বাজার অধ্যায় যেহেতু শুরু হবে, আমাদের বাজার অধ্যায় পরিচিতি দরকার, যে বাজারটা কাকে বলে, বাজার জিনিসটা কি, এটা তো আমাকে বুঝতে হবে, তাই না? তাই তো? আচ্ছা, তাহলে আমরা শুরু করব। বাজার, বাজার কাকে বলে? আমরা বাজার বলতে তোমরা অনেকেই জানো, তো এই কথাগুলো আমাকে বারবার বলার কোনো মানেই হয় না। তো অনেকে মনে করো কি, যে বাজার মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট আমরা নাম বলে থাকি, ঠিক আছে? যে বাজার মানে হচ্ছে একটা নির্দিষ্ট কোনো স্থান, নির্দিষ্ট, মানে স্বাভাবিকভাবে কিন্তু আমরা এটাই বলে থাকি, যে নির্দিষ্ট কি, নির্দিষ্ট কোনো স্থান, নির্দিষ্ট কোনো স্থান, তাই তো? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে, আমরা এটা বলছি যে কোনো নির্দিষ্ট স্থানকে বলে থাকি, আমরা স্বাভাবিকভাবে আমরা বলে থাকি। কিন্তু এই কথাটাই জাস্ট মাথায় রাখবা, যে বাজার হচ্ছে নির্দিষ্ট কোনো স্থান না, নির্দিষ্ট কোনো স্থান না। এখানে নির্দিষ্ট কোনো স্থান থাকবে না, যে এটা যে থাকতেই হবে এমন না, স্থান থাকাটা ম্যান্ডেটরি না। এই একটা কথা মাথায় রাখলে আমার বাজারের, আমাদের যে কি বলে থাকি আমরা, এটাকে বলতে পারি সংজ্ঞা, সংজ্ঞাটা আর কি করতে হবে না, মনে রাখতে হবে না। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা, তাহলে আমি কি বললাম? অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না। দেখছো, অর্থনীতিতে বোঝায় না বলছে, বড় কোনো দ্রব্যকে বোঝায়। কি, তাহলে কি কি বললো?
এখন আমরা জাস্ট মনে রাখবো যে অর্থনীতিতে কি কি বোঝায়, মানে বাজারটা যে কি, বাজারটা কিভাবে হয়ে থাকে এটা আমরা ক্লিয়ার করব। ঠিক আছে, ওই কমেন্ট একটু দিয়ে দিন তো, এখানে দেখা যায় না, নেট প্রবলেম করে। আচ্ছা, তাহলে এখন দেখো বাজারের কয়টা বৈশিষ্ট্য আছে, আমরা এগুলো জাস্ট মাথায় রাখবো। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে থাকবে, কি হয়ে থাকবে, একটা নির্দিষ্ট সময় থাকবে। ঠিক আছে, তাহলে সময়টা থাকতে হবে। এমসিকিউ আসবে ভাইয়া, এগুলো এমনি পড়াচ্ছি না, এইগুলো তোমার কোথায় কাজে লাগবে, এমসিকিউ এ কাজে লাগবে। সো এগুলো থেকে শিওর প্রশ্ন আসবে, এটা থেকে শিওর প্রশ্ন আসবে। তাহলে এটাতে দেরি করে আমার কোনো মানেই হয় না, এগুলোকে মানে গুরুত্বহীন ভাবে দেখলে সমস্যা। বুঝা গেছে? আচ্ছা, তাহলে ক্রয় বিক্রয়যোগ্য এক বা একাধিক দ্রব্য থাকবে। তো আমার মেইন ম্যান্ডেটরি জিনিসটা হচ্ছে দ্রব্য। ঠিক আছে, নির্দিষ্ট সময়ে একটা দ্রব্য থাকতে হবে, একটা থাকতে পারে, অধিকও থাকতে পারে, দ্রব্যটা থাকতে হবে। তো দ্রব্য আর সেবা কিন্তু দুইটা একই রকম জিনিস আমরা বলতে পারি। ঠিক আছে, দ্রব্য হচ্ছে একটা কলম, আর সেবা হচ্ছে আমি তোমাকে কলম দিয়ে লিখে দিচ্ছি, তোমার এটাতে সেবা উপকৃত হচ্ছে। ঠিক আছে, এই পড়াশোনা করানোটাও সেবা। আচ্ছা, দ্রব্যের ক্রেতা বিক্রেতা অবশ্যই একটা নির্দিষ্ট সময়। তাহলে আমরা কি কি বুঝতেছি, তাহলে আমরা এটা একটু নোট করে ফেলবা, সবাই একটু নোট করে ফেলবা যে একটা নির্দিষ্ট সময় থাকবে, নির্দিষ্ট সময় কথাটা আমি উল্লেখ করলাম না, একটা দ্রব্য তো অবশ্যই থাকতে হবে, দ্রব্যটার জন্য, দ্রব্যটা ক্রয়ের জন্য একজন ক্রেতা থাকতে হবে, তাই তো? তার আগে কি, দ্রব্যটা বিক্রি করার জন্য কি একজন বিক্রেতা থাকতে হবে, ওইটা ক্রয় করার জন্য একজন ক্রেতা থাকতে হবে। ক্রেতাটা থাকবে যে একটা নির্দিষ্ট দামে কি করতে হবে, বিক্রি করতে হবে। ঠিক আছে, তাহলে আবার এই কয়টা জিনিস আমার ম্যান্ডেটরি থাকতেই হবে। বাজারটা এই জিনিসগুলোই আমার, বাজার কাকে বলে এত মানে এক্সপ্লেইন করতে তোমাকে বলবে না, এমসিকিউ আসবে আর ক নম্বরে সর্বোচ্চ আসবে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই যে একটা দর কষাকষির মাধ্যমে নির্দিষ্ট দামের উদ্ভব সৃষ্টি হবে। তাহলে বুঝতে পারছি কি কি হবে, দ্রব্য, বিক্রেতা, ক্রেতা, দাম, এই চারটা জিনিস ম্যান্ডেটরি। স্থানটা ম্যান্ডেটরি না, আমার যেটা মূল দরকার যে স্থান সম্পর্কে দিয়ে দিবে, তোমাকে বলবে নির্দিষ্ট স্থানকে বুঝায় কিনা, তো এই জিনিসটা তোমাকে বাদ দিতে হবে। সো এটা আমরা বুঝতে পারছি যে আমাদের বাজার জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে বাজারের যে শ্রেণী বিভাগগুলো আছে, শ্রেণী বিভাগগুলো আছে না, এই শ্রেণী বিভাগগুলো আমাদের কি করতে হবে, দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে, তো দেখি আমরা বাজার শ্রেণী বিভাগ। বাজারটা হচ্ছে এটা হচ্ছে বাজার। তো এগুলো আমরা জাস্ট শুনবো, এগুলো থেকে আমাদের কোনো সমস্যা নাই, এগুলো আমরা এক্সপ্লেন করে পড়বোই। আয়তনের ভিত্তিতে স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক। ঠিক আছে, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক। সময়ের ভিত্তিতে অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন। এই যে দেখছো, আমরা যখন তৃতীয় অধ্যায় পড়ছি তখন আমরা কি কি পড়ছি, স্বল্পকালীন উৎপাদন আর কি দীর্ঘকালীনের উৎপাদন, এই দুইটা সময় পড়ছি, শর্ট রান, লং রান। কিন্তু এইখানে ধর বাজার বলছে, বাজারটাকে অতি স্বল্পকালীন, অতি স্বল্পকালীন, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ক্লিয়ার হয়তো তোমরা দেখতে পারতেছো না। তো আমার কথাগুলো শোনো, তাহলে কাজে লাগবে। অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন, এই চার ভাগে ভাগ করা হয় সময়ের ভিত্তিতে। তো তুমি জাস্ট কি বোঝায় রাখবা, বাজারকে মূলত ভাগ করা হয় থেকে তিন ভাগে। সে তিন ভাগটা কি কি, আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার, যেটা তোমার কোনো ইম্পর্টেন্ট না, এটা তোমার কাজেই আসবে না, আমি মনে করি এগুলো থেকে প্রশ্ন করবেই না। সময়ের ভিত্তিতে এইটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য আর ক ক্ষয়ের জন্য। ঠিক আছে, ক অথবা ক্ষয়ের জন্য। আর প্রতিযোগিতার ভিত্তিতে এই জিনিসটা হচ্ছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা ইম্পর্টেন্ট টপিক গুলোর দিকে দেখবো। তাহলে ইম্পর্টেন্ট টপিক কি কি বললাম, প্রতিযোগিতার ভিত্তিতে, কারণ এইখান থেকে আমাদের গ, ঘ দিয়ে দিবে। ঠিক আছে, ক্লিয়ারলি দিয়ে দিবে। তো বাজারটা অধ্যায়টা কিন্তু ছোট, বেশি বড় না। তাহলে প্রতিযোগিতার ভিত্তিতে কি কি, পূর্ণ প্রতিযোগিতা দুই ধরনেরই হতে পারে, একটা হচ্ছে প্রতিযোগিতা হবে, একটাতে হবে না। পূর্ণ প্রতিযোগিতা, অপূর্ণ প্রতিযোগিতা। তো যেখানে পূর্ণ প্রতিযোগিতা হয়ে গেছে, তো এইখানে তার সমস্যা নাই, হয়তো পূর্ণ প্রতিযোগিতা হয়ে গেছে। অপূর্ণ অপূর্ণ প্রতিযোগিতায়, ঠিক আছে, এখানে কয়েকটা ভাগ আছে। তো এই ভাগগুলোকে তোমাকে মনে রাখতে হবে না যে এইভাবে, যে এইগুলো কি কি, কয় ভাগ, কি কি বলো, এটা ভাগ মনে রাখতে হবে না। তুমি জাস্ট কয়েকটা জিনিস মাথায় রাখার চেষ্টা করবা, তাহলেই হয়ে যাবে। যে একটা হচ্ছে একচেটিয়া বাজার, যেইটা সৃজনশীলে গ অথবা ঘয়ে দিয়ে দিতে পারে। ঠিক আছে, গ অথবা ঘয়ে দিতে পারে, ডেডিকেটলি ভাবে দিয়ে দিতে পারে। যে ডেডিকেট বললাম কারণ কি, একটা প্রশ্নই করবে ডিরেক্ট একচেটিয়া থেকে, কি থেকে, একচেটিয়া থেকে। আরেকটা হচ্ছে ডুওপলি কি, অলিগোপলি কি, মনোপসনি, ডুওপসনি, এগুলো দেখবো। দ্বিপাক্ষিক, একচেটিয়া বাজার, ডুওপসনি, এগুলো আসলে সবগুলো লাগে না। ঠিক আছে, তোমাকে জাস্ট অলিগোপলিটা মাথায় রাখতে হবে। অলিগোপলি, মনোপলি, মনোসনি, মনোপসনি যেটা, আর কি ডুওপসনি, এগুলো তো বললাম, মনোপসনি, ডুওপসনি, এগুলো ক্লিয়ার ইজিলি, এগুলো সমস্যা নাই। তো এই বিভেদমূলক, একচেটিয়া বাজার, কার্যকর, প্রতিযোগিতামূলক, এতগুলো মনে রাখার কোনো মানেই হয় না। দ্বিপাক্ষিক, একচেটিয়া বাজার, এইসব তেমন একটা লাগে না। বোঝা গেছে? ঠিক আছে, আচ্ছা।
ঠিক আছে, ভেরি গুড, নোট করে ফেলতে হবে। সো নোট করবা যে কি কি ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি তোমাকে। এই জিনিসগুলো সম্পর্কে তোমাকে আইডিয়া রাখতে হবে। কি কি বললাম? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এইগুলো থেকে সৃজনশীল আসবে। বাকিগুলো আমার দরকার নেই, বাকিগুলো এমসিকিউ এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে এইটা। এমসিকিউ এর জন্য যে এইটা দরকার না আমি কিন্তু সেটা বলিনি। সৃজনশীল আসবে মানে কি, এটা এমসিকিউ এর জন্য আমাকে পড়তে হবে। বোঝা গেছে? এটা কি এমসিকিউ এর জন্য আমাকে কি করতে হবে? পড়তে হবে। আচ্ছা, এরপর দেখি তাহলে। এই যে দেখো, আয়তনের ভিত্তিতে, আয়তন বা পরিধি অনুসারে, আমরা বেশি লং করবো না ক্লাসটা, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো। আচ্ছা, কি বলছো ভাইয়া? ম্যাথ করতে একটু সমস্যা হয়, ফারজানা আফরিন। ম্যাথ করতে সমস্যা হয় বুঝতে পারছি, বাট এগুলো খুব কঠিন ম্যাথ দিবে না। সো টেনশন করার কিছু নেই, আমরা দেখি, আমরা ক্লাসটা যেহেতু শুরু করছি অবশ্যই সমস্যা থাকবে। হ্যাঁ, তোমাদের কি কি সমস্যা হয় এগুলো একটু আমাকে বলো, আমি তাহলে সেই হিসেবে তোমাদেরকে দেখা যাওয়ার চেষ্টা করবো। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আয়তনের ভিত্তিতে কি কি, আয়তনের ভিত্তিতে কি কি, এগুলো আমাদের তেমন কিছু পড়ার কিছু না ভাইয়া, এগুলোতে আমরা পড়ে সময় নষ্ট করব না। ঠিক আছে, আমরা তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করব, তোমাদের যাতে অল্প একটুতেই হয়ে যায়। স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। এখানে স্থানীয় বাজার হচ্ছে তোমার এলাকার বাজার, আর জাতীয় বাজার বলতে বোঝাচ্ছে তোমার পুরো দেশের মধ্যে থাকতে পারে বাজারটা, আর আন্তর্জাতিক মানে হচ্ছে তোমার দেশ সহ বিদেশে আমদানি রপ্তানি যে ব্যাপার থাকে এইগুলো সম্পর্কে হচ্ছে আন্তর্জাতিক বাজার। ঠিক আছে, সো আমাদের আন্তর্জাতিক বাজার নিয়ে পরে আমাদের অনেক বিষয়, মানে অনেক কিছু পড়ার আছে। ঠিক আছে, তো এগুলো, কালকে তোমার অর্থনীতি পরীক্ষা, কি অর্থনীতি পরীক্ষা? আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন কমন দিয়ে দিব তাহলে, তোমার কলেজে দেখবা চলে আসছে। আচ্ছা, হুবহু প্রশ্ন দিতে পারবো না, মানে কি কি ধরনের হইতে পারে এটা তোমাকে আইডিয়া দিতে পারি। তাহলে স্থানীয় বাজার, ছোট বাজার, এই যে এগুলো শাকসবজির বাজার, এইগুলো থেকে এমসিকিউ আমি দেখি না তেমন হইতে, তো এগুলো আমরা পড়বো না তেমন একটা। তো জাতীয় বাজার হচ্ছে কি কি বাজার? এই দেশীয় বস্তুর বাজার থাকতে পারে, প্রসাধনী থাকতে পারে। প্রসাধনী বলতে কি, এই যে তোমরা যে মেকআপ করে থাকো, ঠিক আছে, মানে কি অনেক কিছু তো আছে না, কি আইলাইনার, মাস্কারা, ফাউন্ডেশন, আর কি কি জানি আছে, ফেস প্যাক, কত কি, তো এই জিনিসগুলো হচ্ছে প্রসাধনী। ঠিক আছে, এরপরে তো আর কিছু আমাদের তেমন কিছু পড়ার নাই এখানে, আমরা এগুলোতে সময় নষ্ট করি না, না করি। এই যে দেখো, এখন দেখো আন্তর্জাতিক বাজার, কোন দ্রব্যের বাজার যদি নির্দিষ্ট অঞ্চলে বা নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ না থাকে, এক কথায় দেশের বাহিরে হয়ে গেলে সেটা কি হয়ে যাবে? সেটা কি হয়ে যাবে? আন্তর্জাতিক বাজার হয়ে যাবে। সেটা কি বাজার হবে? আন্তর্জাতিক বাজার হবে। আচ্ছা, তাহলে এখন দেখবো সময়ের ভিত্তিতে, এখন যেটা দেখাচ্ছি এটা কি ইম্পর্টেন্ট, এটা কি ইম্পর্টেন্ট, কি কি তাহলে? সময়ের ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করা হয়, এটা একটা এমসিকিউ, এটা নোট করে ফেলো, এটা নোট করে ফেলো। সময়ের ভিত্তিতে বাজারকে 4 ভাগে ভাগ করা হয়, এটা লিখবা যে সময়ের ভিত্তিতে বাজারকে 4 ভাগে ভাগ করা হয়। এটা থেকে একটা এমসিকিউ চলে আসবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আসতে পারে, এটা থেকে একটা এমসিকিউ দিয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে এখন দেখবো ভাগগুলো দেখবো। অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দুইটার মধ্যে পার্থক্য কি? অতি স্বল্পকালীন বলতে খুবই স্বল্প, ঠিক আছে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, সর্বোচ্চ 4-5 ঘন্টা এরকম। ঠিক আছে, আর স্বল্পকালীন বলতে ওই তার থেকে একটু বেশি। ঠিক আছে, একদিনের হিসাব। দীর্ঘকালীন হচ্ছে অনেকদিন, বোঝাই যাচ্ছে। অতি দীর্ঘ মানে, অতি দীর্ঘকালীন হচ্ছে অনেক বেশি। ঠিক আছে, এটাতে অনেক বেশি সময় থাকে। ভাইয়া আগের অধ্যায়গুলো পড়াইছেন? হ্যাঁ মামুন, তুমি কি ক্লাসগুলো করোনি আগে? তোমরা অনেকেই তো ক্লাস করো না, এটা হচ্ছে সমস্যা। মানে হুট করে একদিন চলে আসে বলো যে কি ভাইয়া আগেরগুলো তো পারি না, পড়ি নাই। তা আমি তো আসলে তখন আর তোমাকে অন্যগুলো পড়াতে পারবো না। ঠিক আছে, আমাকে তো নির্দিষ্ট ক্লাসের মধ্যে তোমাকে বুঝে দিতে হবে। তো অতি স্বল্পকালীন গুলো কি কি দেখো, যখন কোনো দ্রব্যের ক্রয় বিক্রয় অতি স্বল্প সময়ের মধ্যে হয়ে থাকে, তো তোমাকে কি এগুলো দিবে? না, এগুলো দিবে না। তোমাকে বলবে কি যে একটা বাজার উল্লেখ করে দিবে, তো হইতে পারে মাছের বাজার, মাছের বাজার, এরপরে দুধের বাজার, ঠিক আছে, শাকসবজির বাজার। তো এই বাজারগুলো কি হয়ে থাকে জানো? এইগুলো হচ্ছে স্বল্পকালীনের মধ্যেই পড়ে। শাকসবজির বাজার স্বল্পকালীন অথবা অতি স্বল্পকালীনের মধ্যে আমরা ফেলাইতে পারি। তো অতি স্বল্পকালীন হচ্ছে পচনশীল, মানে অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যেমন মাছটা কিন্তু বেশিক্ষণ থাকে না, ঠিক আছে, সকালে বসে সকালেই শেষ হয়ে যায়। দুধের বাজারটা, দুধও নষ্ট হয়ে যায়। ঠিক আছে, শাকসবজিও পচে যায়। তো এই জিনিসগুলো কি আমাদের, এগুলো কি আমাদের অতি স্বল্পকালীনের মধ্যেই পড়ে। যেমন যে এই যে মাছ, দুধ, শাকসবজি, ডিম, এই যে বাজারগুলো আছে, এই বাজারগুলো কি হয়ে থাকে তোমাকে এইভাবে বলে দিবে যদি প্রশ্ন আসে। সো এই বাজারগুলো উল্লেখ করে দিবে, দিয়ে বলবে কি এইগুলো কোন বাজারের অংশ, মানে কোন বাজার, কি কালীন সময়ের ভিত্তিতে কোন ভাগে পড়ে, সেটা হচ্ছে অতি স্বল্পকালীনের মধ্যে পড়ে। কি বাজার? তো অতি স্বল্পকালীন মনে রাখবো কিভাবে, যে এগুলো হচ্ছে পচনশীল, সেইগুলো হচ্ছে আবার কি অতি স্বল্পকালীন। বোঝা গেছে? সেইগুলো কি অতি স্বল্পকালীন। আচ্ছা,
তাহলে এরপরে দেখি অতি স্বল্পকালীন আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখান থেকে তোমরা একটা এমসিকিউ পাইতে পারো, ক খ আসতে পারে। স্বল্পকালীন বাজার কি? অধ্যাপক মার্শালের মতে বাজারের স্থায়িত্বকাল এরূপ যে এ বাজার পরিবর্তিত চাহিদার সাথে সাথে দ্রব্যের যোগানের সামান্যতম সমন্বয় সাধন সম্ভব। মানে এক কথায় কি আমি বলি, অতি স্বল্পকালীনটা হচ্ছে কি, মাছ আমি নিয়ে আসছি 10 কেজি, ঠিক আছে, তোমাদের ধর আচ্ছা আমি ধরলাম 50 কেজি নিয়ে আসছি, বেশি করে নিয়ে আসছি বিক্রি করার জন্য, ঠিক আছে। তো আমার পুরো মাছ সবগুলো বিক্রি হয়ে গেছে, এরপরে তুমি আসছো, এসে বলতেছো আমাকে মাছ দেন, আমি কোথায় পাবো? আমার কাছে তো কিন্তু নাই। তো এই যে আমি কিন্তু আর যোগান দিতে পারতেছি না, মানে এই 50 কেজির বাহিরে আমি আর 1 কেজিও আনতে পারতেছি না, আবার আমাকে নদীতে যাইতে হবে, মাছ ধরতে হবে, তারপর আনতে হবে। তো এই বিষয়টা হচ্ছে অতি স্বল্পকালীনের ক্ষেত্রে। আর স্বল্পকালীনের ক্ষেত্রে তো এমন একটা বাজার যে আমি চাইলেই কি আবার নিয়ে আসতে পারতেছি, সামান্য সামান্য কি করতে পারতেছি, যোগান, সামান্য যোগান সাধন করতে পারতেছি। মানে কি হয় আমার পক্ষে এই সামান্যতম যোগান, মানে আমি মাছের বাজার দুধের বাজার ক্ষেত্রে পারতেছি না, ঠিক আছে, কিন্তু স্বল্পকালীনে কি হবে, একটু আমি কি করতে পারবো, যোগান দিতে পারবো, সাপ্লাই দিতে পারবো, ঠিক আছে। এই বাজারে দ্রব্যমূল্য নির্ধারণে দ্রব্যের যোগানের চেয়ে চাহিদার ভূমিকা অধিক। আচ্ছা, এটা থেকে তোমাকে স্বল্পকালীন থেকে কোনো এমসিকিউ দেয় না, অতি স্বল্পকালীন থেকেই দিয়ে থাকে। দীর্ঘকালীন বাজার কি? দীর্ঘকাল এরূপ একটি সময় মেয়াদ যেখানে নির্দিষ্ট প্রযুক্তি সাপেক্ষে উপকরণ পরিবর্তন যোগ্য। মানে কি, এইখানে তুমি চাইলেই তোমার উৎপাদন বাড়াইতে পারবা, ঠিক আছে, বিভিন্ন উপকরণ তুমি অ্যাড করতে পারবা, যে আমার এই মেশিনটা নষ্ট হয়ে গেছে, আমার এর থেকে একটা ভালো মেশিন লাগবে, তুমি চাইলে সেটা কি করতে পারবা, অ্যাড করতে পারবা, কারণ এই সময়টা তোমার থাকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয় সাধন করে। মানে তোমার চাহিদার উপর নির্ভর করে আমি তোমাকে কি করে থাকবো, চাহিদার উপর নির্ভর করে আমি তোমাকে সাপ্লাই দিয়ে থাকবো। এটা হতে পারে কাপড়ের হতে পারে, ঠিক আছে, কাপড়ের দোকান হতে পারে, তুমি চাইছো পরে আমি এটাকে তোমাকে বানায় আবার দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে দীর্ঘকালীন। অতি দীর্ঘকালীন কি? দীর্ঘকালীন থেকে আরো বেশি, ঠিক আছে, তোমাকে অতি স্বল্পকালীনটা বেশি ভালো করে পড়তে হবে। তো অতি দীর্ঘকাল বলতে সেই সময় মেয়াদকে বোঝায় যখন উৎপাদন কার্যে পুরনো প্রযুক্তির পরিবর্তে, এটাই জাস্ট চেঞ্জ কি, পুরনো প্রযুক্তির পরিবর্তে তুমি নতুন প্রযুক্তি নিয়ে আসবা, এটা প্রবর্তন সম্ভব হবে। এটাই কি হবে, এটা কি হবে, এটা হচ্ছে আমার অতি দীর্ঘকালীন। সো এইগুলো থেকে এইভাবে প্রশ্ন আসে না, যদিও ক খ যদি তোমাকে বলে দেয়, ঠিক আছে, স্বভাবত এগুলো বলে না, ক খ এগুলো তো বলে না, যদি বলে তাহলে এটা বলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আর যদি তোমাদের কি মনে হয়, আমি তো এখানে কয়েকটা উদাহরণ নিয়ে আসছি, তেমন উদাহরণ দেইনি তোমাদেরকে, তো তোমাদের যদি উদাহরণ লাগে, ঠিক আছে, উদাহরণ যদি আরো পড়তে মনে হয় যে আমি একটু জানতে চাই, তাহলে তুমি বইয়ে দেখতে পারো, উদাহরণের জন্য হালকা বই কি, বইটা তুমি দেখতে পারো, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, একটু বই খুললে তুমি পেয়ে যাবা, আরো বিস্তারিত পেয়ে যাবা। আচ্ছা, আমি কিন্তু বলতেছি তোমাদেরকে, আমি তো পুরো সম্পূর্ণ বিস্তারিত পড়াচ্ছি না, বিস্তারিত কিন্তু এখানে পড়ানোর সময় নেই, তোমাকে যদি আমি রিডিং পড়াই তাহলে সম্ভব না, ঠিক আছে। আর আমরা কি করি, অনেক বেশি বিস্তারিত পড়তে গিয়ে আমরা যে মেইন মেইন পয়েন্ট এগুলো হারিয়ে ফেলি, বোঝা গেছে। সো এই জিনিসটা করা যাবে না। আচ্ছা, তাহলে এবার দেখি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমি ডিরেক্ট চলে আসছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যে জিনিসটা আমাদের খুবই বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে সৃজনশীল মাস্ট আসবে। তুমি এই অধ্যায় থেকে 5টা, 4 থেকে 5টা, এমনকি 6টা এমসিকিউ পাইতে পারো, ঠিক আছে, তুমি আসতে পারে পেতে পারো, তুমি 4 থেকে 5টা এমসিকিউ পাবা শিওর। সৃজনশীল একটা তো শিওর থাকবে, মাস্ট একটা সৃজনশীল থাকে। অনেক সময় অনেক বোর্ডে দেখবা 2টা সৃজনশীল দিয়ে দিবে, ঠিক আছে। সো আমাদের টার্গেট কি থাকবে, যে আমরা একটা হলেও এইখান থেকে পাবো, ঠিক আছে। সো তোমার 10 মার্ক আর 15 মার্ক, মোট কথা এক কথায় বলতে গেলে এই ক্লাস থেকে তুমি এই অধ্যায়ে যে আমি টপিকগুলো পড়াচ্ছি 15+ মার্ক তোমার কি হয়ে যাচ্ছে, কমন হয়ে যাচ্ছে। সো অলরেডি কিন্তু আমরা প্রথম ক্লাসে 40-এর উপরে, প্রথম ক্লাস প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় মিলে কয় মার্ক পাইছি, কয় মার্ক পাইছি, এখান থেকে একটা সৃজনশীল, এখান থেকে 2টা নিম্নে থাকবে 30, কি এমসিকিউ কয়টা, এখান থেকে 4টা থেকে 5টা, এখান থেকে আমরা ধরলাম 6টা, সো 10 মার্ক, এই যে ধরলাম আমরা 40 মার্ক প্লাস কমন পেয়ে গেছি, ঠিক আছে। তৃতীয় ক্লাস থেকে আমাদের তৃতীয় অধ্যায় কি থাকে, একটা সৃজনশীল থাকবে, এমসিকিউ 8টার উপরেও থাকে, 7টা থেকে 8টা, মানে তৃতীয় অধ্যায়টা এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, বুঝা গেছে, এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। সো আমরা ধরলাম 17 মার্ক, তাহলে তুমি 40, 17, 57 মার্ক। আজকে কত, 57, 57 যোগ 15 কত হয় বলতে পারবা ভাই? এটা তো ইজি যোগ, পারি, 7 5 12 হয়, তাই না? তো আমরা যে 14 লিখি তাহলে হবে না, 5 থেকে 6 62, সরি 77 মার্ক, 72 মার্ক, ঠিক আছে। কত মার্ক এখানে কত আসলো, তাহলে তোমার 72 মার্ক হয়ে যাচ্ছে ভাইয়া, ক্লাসের কাছাকাছি তুমি চলে যাচ্ছ, এটা হবেই, নবম আর দশম পড়লে তোমার হয়ে যাচ্ছে, শিওর হয়ে যাচ্ছে, বোঝা গেছে। আচ্ছা,
তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা পড়তে হবে এখন এখান থেকে সৃজনশীলের গ ঘ চলে আসবে, গ এবং ঘ। তার মানে তুমি 7 মার্ক এখান থেকে পাচ্ছ, 7 মার্ক। তো এগুলো মানে বাজার অধ্যায়টা এমসিকিউ সিকিউর জন্য খুবই ইজি একটা অধ্যায়, তোমার বেশি কঠিন কিছু করার নাই। আচ্ছা দেখি আমরা তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা কি, যে বাজারে, আচ্ছা পূর্ণ প্রতিযোগিতা মানে কি, পূর্ণ মানে কি সম্পূর্ণরূপে একদম ফুলফিল। তাহলে প্রতিযোগিতা হবে এখানে, প্রতিযোগিতা কার মধ্যে হবে, প্রতিযোগিতা হবে ক্রেতা এবং বিক্রেতার মাঝে, ঠিক আছে, তোমার আর আমার মাঝে। মানে আমি বিক্রেতা তুমি ক্রেতা, তুমি আলু কিনতে আমি বলছিলাম। সো তুমি এইখানে কি পাবা, তোমার স্বাধীনতা থাকবে কি যে আমি দামটা কমানোর চেষ্টা করতে পারবো। কারণ কি, এটা হওয়ার কারণ আছে জানো, এই যে অসংখ্য। আচ্ছা অসংখ্য বলে কিন্তু কিছু নাই, ঠিক আছে, অসংখ্য যদি হয়ে থাকতো আমরা কিন্তু গুনতে পারতাম না, গণনা করা সম্ভব হইতো না, কিন্তু এটা আমরা বলে থাকি কারণ কি অনেক বেশি। সো এটাকে আমরা অসংখ্য হিসাব করে নিই। তার মানে এখানে অসংখ্য ক্রেতা থাকবে, অসংখ্য বিক্রেতা থাকবে, এই জিনিসটা মনে রাখো। এটা এমসিকিউ এর জন্য, কিসের জন্য, এমসিকিউ এর জন্য, ঠিক আছে। তাহলে পূর্ণমাত্রায় প্রতিযোগিতা বিরাজ করে। প্রতিযোগিতা কিসের, প্রতিযোগিতা হচ্ছে দাম নিয়ে, কি নিয়ে, দাম। তার মানে তুমি এখানে দাম নিয়ে প্রতিযোগিতা করার কারণ কি থাকে, কিভাবে স্কোপ থাকে, এটা আমরা দেখবো। সো প্রথম কথা হচ্ছে দাম, দামটা নিয়ে কিভাবে থাকে। আমি তোমাকে বললাম আলুর কেজি 40 টাকা, তুমি বলবা কি পাগল হয়েছেন, 40 টাকা আমি কেন নেব। আমি বলবো, তুমি বলবা কি, তুমি বলবা যে আপনি কি 30 টাকা হলে দিবেন, দিলে দেন নাহলে চলে যাই। তো এই যে তুমি একটা কি পাচ্ছ, মানে দিলে দেন না দিলে চলে যাই, এটা বলার কারণ কি তুমি জানো, কারণ তুমি এখানে, আমি ছাড়াও অনেক বেশি বিক্রেতা আছে, অনেকগুলো বিক্রেতা আছে, তো তুমি আমার থেকে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই তোমার, ঠিক আছে। সো আপনি দিবেন না, আমি অন্য জায়গায় দেখবো, ও দিবে না আরেক জায়গায় দেখবো, মানে এরকম অসংখ্য তুমি কি পাবা, দোকান পাবা, বাজার পাবা, বিক্রেতা পাবা, ঠিক আছে। সো আমারও একটা বাধ্যবাধকতা থাকে যে আমাকেও দিতে হবে। আবার এমনও না যে আমি আবার কি তোমার কাছে ছাড়া অন্য কারোর কাছে বিক্রি করতে পারবো না, তাই না। তো আমি বললাম কি না নিলে না নিতে পারেন, আমার কেনা পড়ছে, এরকম বলে না, কথাগুলো জাস্ট এইভাবে বলে। তো জাস্ট এটা তুমি একটু প্র্যাকটিক্যালি ভেবে দেখলেই হয়ে যাচ্ছে। সো তুমি বললে কি 30 টাকা, আমি বললাম 40 টাকা। তো কথা এই যে বার্গেনিংটা হচ্ছে, বার্গেনিংটা করতেছি, এটা হচ্ছে আমার প্রতিযোগিতা করার পরে এই দামটা নির্ধারণ করা হলো 35 টাকা, তোমারটাও আমারটাও। এইটা হচ্ছে আমার ভারসাম্য দাম, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম প্রাইস। এটা আমরা চিত্রের মাধ্যমে দেখবো, আগের দিনও দেখছি, আমরা আজকেও দেখবো। বোঝা গেছে, বোঝা গেছে। আচ্ছা তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি কি থাকবে, ম্যান্ডেটরি জিনিসগুলো কি কি, এটা আমরা একটু দেখে ফেলি। এটা হচ্ছে অসংখ্য ক্রেতা বিক্রেতা, বাজারে সমজাতীয় দ্রব্য বিদ্যমান। আচ্ছা সমজাতীয় দ্রব্য কোন বাজারে থাকে, এটা দিবে, তোমার মাথা ঘুরে যাবে, জানলা আমার মাথা ঘুরে কেন, আমি তো পারি না, বিষয়টা এরকম হয়ে যাবে। সমজাতীয় দ্রব্য কোথায় থাকে, অবশ্যই এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে থাকে, এটা নোট করে ফেলো। এই যে এই কথাগুলো তোমরা মিস করে যাও অথবা ধরতে পারো না, যার কারণে তোমাদের এমসিকিউ গুলো ভুল হয়ে যায়, ঠিক আছে। পূর্ণ প্রতিযোগিতায় থাকে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি থাকে, সমজাতীয় দ্রব্য। সমজাতীয় দ্রব্য না হইলে একটা দোকানে ভালো কোয়ালিটির দ্রব্য আছে, আরেক দোকানে একটু খারাপ কোয়ালিটির দ্রব্য আছে, ঠিক আছে। তো পচা আলু আমি তোমাকে বিশ্বাস দিয়ে তুমি নিবা, তুমি নিবা না কিন্তু। তার মানে প্রত্যেকটা দোকানে আমার যে বিক্রেতারা থাকবে তাদের কাছে সমজাতীয় কি থাকবে, দ্রব্য থাকবে, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা তো তোমাদের প্রাইস সিলিং বলে তো কিছু নাই, তোমরা এখন প্রাইস সিলিং বিষয়টা বোঝো না। তো আমাদের পড়ার সময় আমাদের ডিপার্টমেন্টে আমাদের মানে ইকোনমিক্স যারা পড়তেছে হাই লেভেলে পড়তে হয়, তাদেরকে একটা বোঝানো থাকে, মানে টপিকই আছে প্রাইস সিলিং। মানে প্রাইস সিলিং হচ্ছে কি একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করে দেওয়া থাকে, এটা বাজার থেকে নির্ধারণ করা হয়। যে তুমি ধরো একটা কি বললাম, আলুর কথা বললাম না, তো আলুর দামটা তুমি 35 টাকার উপরে যাইতে পারবা না, ঠিক আছে, 35 টাকার উপরে যাইতে পারবা না, মানে কি এই দামের উপরে তুমি বিক্রি করতে পারবে না, এই দামের নিচে তোমাকে কি করতে হবে, বিক্রি করতে হবে। সো এই দামটার ভিতরে তোমাকে যে কোনো দোকানদার হোক তো তোমাকে 35-এর উপর কি বল, এমনি দাম বলতে পারে যে 40 টাকা নেন, 45 টাকা নেন, বাট অ্যাকচুয়াল দামটা কি 35, ঠিক আছে। তার মানে তুমি যদি 35 বলে থাকো তোমাকে দিয়ে দিবে দাম, ঠিক আছে, কোনো একটা দ্রব্য দিয়ে দিবে। তো এই বিষয়টা হচ্ছে এটা একটা মার্জিন করা থাকে, মানে একটা ছাদ দিয়ে দেওয়া হয় যে এর উপরে তুমি কি করতে পারবে না, বিক্রি করতে পারবে না। এটা যদি না করা হয়তো একদল লোকে বলবে কি 45 টাকা, কেউ বলবে 60 টাকা, এরকম বলবে, ঠিক আছে। আবার একটা জিনিস আছে যে ভাইয়া এখন যদি সবাই বেশি দাম বলে, যে কম দাম বলবে তার থেকে তো আমি নিতে পারবো, বিষয়টা এরকম না। কিন্তু না ভাইয়া, হ্যাঁ তুমি যেটা বলছো ঠিক আছে, যে কম দাম বলবে আমি তো তার কাছেই যাবো, তার দ্রব্যের গুণাগুণটা তোমাকে কি করতে হবে, দেখতে হবে। আরেকটা বিষয় তোমাকে নির্ধারণ করে দেওয়া থাকবে যে তুমি এরকম নির্ধারণ করে দিবে যে 20 টাকার নিচে, 20 টাকার নিচে তুমি বিক্রি করতে পারবা না, তোমাকে অবশ্যই 20 টাকা দাম নিতে হবে, ঠিক আছে। প্রাইস সেলিং এর বিষয়টা হচ্ছে এরকম।
সর্বোচ্চ দাম সর্বনিম্ন দাম দুইটা নির্ধারণ করে দেওয়া থাকে, এর মধ্যে তুমি কোন দামে বিক্রি করতে পারবা এটা তোমার উপরে। ঠিক আছে, বিষয় হচ্ছে এইরকম, বোঝা গেছে? তাহলে সমজাতীয় দ্রব্য থাকবে, ক্রেতা ও বিক্রেতা উভয় বাজার সম্বন্ধে পূর্ণ জ্ঞান রাখে। কারণ কি, বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান না থাকলে তোমাকে অবশ্যই বোকা বানানো হবে। কি করা হবে? অবশ্যই বোকা বানানো হবে। আরেকটা কথা মাথায় রাখবা, কেউ কখনো কারো লাভ ছাড়া তোমার সাহায্য করবে না। বিষয়টা এটা যে জাস্ট অর্থনীতির বিষয় তা না, এটা বাস্তবিক লাইফেও। ঠিক আছে, তোমার বাস্তব জীবনে এটাই হয়ে থাকে, আমি যদি তোমার থেকে কোনো একটা বেনিফিট না পাই আমি তোমাকে হেল্প করব না। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এরপর দেখবো বাজারে পণ্যদ্রব্যের দাম প্রায় স্থির। বাজারে পণ্যদ্রব্যের দাম কি? প্রায় স্থির। এই যে বললাম না প্রায় স্থির, স্থির হওয়ার কারণ কি? স্থির কিন্তু এমনি হয়নি, এই যে একটা কি দেওয়া থাকে, প্রাইস সিলিং, মানে একটা কি, মানে বাজেট নির্ণয় করে দেওয়া আছে যে তুমি সর্বোচ্চ 35 টাকা নিতে পারবা আর তুমি সর্বনিম্ন 20 টাকা, এর নিচে তুমি নামতে পারবা না। তো এইটার মাঝখানেই তোমাকে, এই দামের মাঝেই তোমাকে কি করতে হবে? বিক্রয় করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এরপর দেখি ভারসাম্য শর্ত। এই দুটো শর্ত মাথায় রাখতে হবে, এগুলো ক খতে দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে ভারসাম্য শর্তগুলো কি কি দেখো, দুইটা শর্ত কি কি? একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, মানে এই শর্তটা লাগবেই, যদি প্রয়োজনীয় শর্ত ফিল আপ হয় এরপরে তুমি পর্যাপ্ত শর্ত, ঠিক আছে, এই দুইটা শর্ত হইতে পারে। তাহলে প্রয়োজনীয় শর্তটা কি কি? প্রয়োজনীয় শর্তটা কি দেখো তো, ফার্মের প্রান্তিক আয় প্রান্তিক ব্যয়, এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে আমরা যে চিত্রটা দেখে থাকি না, যে পি ইকুয়াল এ ইকুয়াল, মানে পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর, ঠিক আছে, তো এইটার আগের দিন আমি তোমাদেরকে দেখাইছি, বাট আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেইনি। কারণ কি, এটা আমাদের বাজার অধ্যায়ের টপিক, সো আমরা বাজার অধ্যায় আজকে এক্সপ্লেন করে দেখবো। পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর, ঠিক আছে। তাহলে দেখো কি হবে, ফার্মের প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে। প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে। মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট হবে, দুইটা হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্তটা মাথায় রাখিও, এটা দিয়ে দিতে পারে যে এটা হচ্ছে ভারসাম্য বিন্দুতে, এই কথাগুলো আমরা পড়ি না, ঠিক আছে, এই জন্য আমাদের চিত্র আঁকতে ভুল হয়ে যায়, এই জন্য আমাদের চিত্র আঁকতে ভুল হয়, জানো। আচ্ছা দেখো, তোমাদেরকে চিত্রও দেখাই দিচ্ছি, ঠিক আছে। কে কে শেয়ার করছো বলো তো, একটু শেয়ার করছো কে কে ভিডিওটা, বলো আজকের ক্লাসটা শেয়ার করছো কে কে, শুনি একটু। আচ্ছা, তাহলে এই দুটো জিনিস মাথায় রাখবা, এম আর ইকুয়াল এমসি যেখানে হবে সেইটাই হবে আমার ভারসাম্য। আর আমরা যে এখানে এটা দেখলাম যে পি ইকুয়াল এ আর ইকুয়াল, আমি তোমাকে দেখালাম না, এটা এইটা ওই ধাপের মধ্যেই পড়ে, বাট এটা হচ্ছে যে আমার কোন দামে আমি বিক্রি করতেছি। আর পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর কেন হলো এটা আমরা দেখবো। আর আমি যেটা বলতেছি এটা হচ্ছে এম আর ইকুয়াল এমসি, মানে মার্জিনাল কস্ট যদি এইভাবে থাকে, ঠিক আছে, চিত্রটা এরকম হবে। আচ্ছা আমি বড় করেই দেখাবো, সমস্যা নাই, কোনো সমস্যা নেই, আমরা দেখবো, চিত্র আমাদের এখানে আছেই। তো এটা গেল আমাদের প্রথম শর্ত, এটা মাস্ট মাথায় রাখবা কি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, পারফেক্ট কম্পিটিটিভ কম্পিটিটিভ, তো উচ্চারণটা হয় কম্পিটিটিভ মার্কেট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে আমাদের এটা জিনিস বারবার বলতেছি, এম আর ইকুয়াল এমসি হবে। পর্যাপ্ত শর্ত, প্রয়োজনীয় শর্ত পূরণ করার পরে আমরা পর্যাপ্ত শর্তটা দেখব। পর্যাপ্ত শর্তটা হচ্ছে এমসি রেখার ঢাল বড় হবে এম আর রেখার ঢাল থেকে। ভাইয়া এমসি রেখা কোন দিক দিয়ে যায়, এম আর রেখা কোন দিক দিয়ে যায়, আমি তো এটাই জানি না, সো আমি আবার ঢাল কেমনে বের করব, কথা এটা না। তো আমরা চিত্রগুলো দেখবো এখন। আচ্ছা, এখানে তুমি মাথায় মনে রাখতে পারো, এমসি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে। কোন রেখা, কোন রেখা ছেদ করবে? এমসি রেখা ছেদ করবে, এই কথাটা মাথায় রাখো, এই কথাটা মাথায় রাখো। এমসি রেখা এম আর রেখাকে, আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এম আর রেখা তো আমরা পাইছি, এম আর রেখাটা কোনটা ছিল, এই যে এটা ছিল, যে এখানে একটা দেওয়া থাকে, এই যে আমরা এটা নির্দিষ্ট করে নিয়েছি না, যে পি ইকুয়াল, যারা পড়ছো তারা অবশ্যই জানো, যারা জানো না তাদের জন্য ক্লিয়ারলি বলে দিচ্ছি, যে পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর, এই রেখাটাই হচ্ছে আমার পি রেখা, দাম রেখা, এইটাই আমার এভারেজ রেভিনিউ মানে গড় আয় রেখা, এইটাই আমার এম আর মানে প্রান্তিক আয় রেখা, ঠিক আছে। পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর, এবার ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এখন দেখি, এটা দেখবো যে ভারসাম্য শর্ত যে হয়, ঠিক আছে, তো আমরা শর্তটাকে ক্লিয়ার করে নিতাম, ঠিক আছে। আচ্ছা আমরা শর্তটাকে ক্লিয়ার করে আসি, যে কিভাবে এম আর রেখা এমসি রেখা কোথায় থাকে এটা আমরা দেখে নিই, না হলে তোমাদের জন্য এটা কি হয়ে যাবে। আচ্ছা আমরা কোথায় শেষ করছি, ভারসাম্যটা। আচ্ছা এখানে দেখো,
এই যে তিনটা জিনিস দেখা যাচ্ছে, এটা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করো তো। পর্যাপ্ত শর্তের সূত্রটা হচ্ছে, এই সূত্রটা হচ্ছে এমসি রেখাটা যে এমআর রেখাতে আছে না, আমাদের এমআর রেখা কি বরাবর, এমসি রেখাটা নিচ দিয়ে ছেদ করবে, এটাই জাস্ট, এটাই মাথায় রাখতে হবে। বোঝা গেছে? আচ্ছা, রাফসান বলছো শেয়ার মেনশন ডান, ভেরি গুড, থ্যাংক ইউ। ভাইয়া এই অধ্যায়ের ফর্মটা কি গুরুত্বপূর্ণ? ফর্মটা বলতে কি বোঝাচ্ছ? আমি বুঝি নাই। ফর্ম কি? ফর্ম না ফার্ম, কিসের কথা বলতেছো আরেকবার একটু বলিও, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, এখন আমরা দেখবো এমসি রেখা। ভেরি গুড। ফুয়াদ বলছো আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার একটা ক্লাস করে ফ্যান হয়ে গেছি। যাক, তোমার কথা শুনে মানে এত ডিপ্রেশনের মধ্যেও হাসি, মানে একদম পুরো 32 ক্যারেটের হাসি দিয়ে দিলাম, 22 ক্যারেটের জায়গায় 32 ক্যারেট দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা, ফ্যান হওয়া ফ্যান ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু কথা হচ্ছে আমি চাই তোমাদের রেজাল্ট ভালো হোক, রেজাল্ট ভালো করলে তখন আমি খুশি। আচ্ছা, এইবার দেখো তো, এগুলো কি ক্লিয়ারলি দেখতে পারতেছো? তো এই জিনিসটা দেখো, আমি ধরলাম এটার ক্ষেত্রে ধরতেছি। তো আমাদের এমআর রেখা কোনটা আমরা জানি, এতগুলো রেখা আছে না, সবাই মাথা তো ভুলে যাবে যে কোনটা কোন রেখা আমি তো জানি না। এই জিনিসটা মাথা রাখবা। চিত্র কিভাবে আঁকতে হয় এটাও আমি দেখাই দেবো, অপেক্ষা করো, একটু ওয়েট করো। তো নোট তো অবশ্যই করতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে, ফোনে কমেন্টও অবশ্যই করতে হবে, ঠিক আছে? দুইটাই করতে হবে। সো একটা বললাম, এটা আমার কি রেখা আমরা জানি, তাই তো? এটা আমার কি রেখা আমরা জানি। এবার দেখলাম একটা দাম নির্ধারণ করা আছে, তো দাম রেখা মানে হচ্ছে পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর, এটাও আমরা জানি। বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে কিনা একটু বলিও তো। ফারজানা আফরিন, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর একটু বড় করব। আচ্ছা, আমি তাহলে নিজে আঁকে দেখাই তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, এঁকে দেখাচ্ছি। তো দেখো, এই দেখো, আমার সাথে সাথে মাথায় রাখবা কি কি বলতেছি, সেই ধাপগুলো একটু ফলো করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সো আমি প্রথমে দেখবো আমি কিভাবে চিত্রটা আঁকবো, ঠিক আছে? আমি তোমাদেরকে চিত্রটা দেখা দিচ্ছি, এটা দ্বারা বুঝা দিচ্ছি পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে। কোনটার ক্ষেত্রে? পূর্ণ প্রতিযোগিতা। সো আমি পূর্ণটা লিখে রাখলাম এখানে, ঠিক আছে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয়ে থাকে। তো এটা আমরা একটু মোটা করে দেবো দাগটা, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে শুরু করলাম। তো প্রথমে আমি কি দিব, আমার এইভাবে একটা রেখা আঁকতে হবে। প্রত্যেকটা চিত্রের ক্ষেত্রে এইভাবে করতে হয়, প্রথম অধ্যায় থেকে শুরু করে তুমি যত অধ্যায়ে যাও না কেন, তুমি অনার্স লেভেলেও পড়ো না কেন, এইভাবেই তোমাকে চিত্র আঁকতে হবে। এটা আমাদের ক্লিয়ার। সো এখানে আমার থাকে কি, দাম থাকে। আমি এখন যেহেতু বাজার অধ্যায় করতেছি, আমি দামটাকেই নিব। এখানে আমার অনেক কিছু থাকতে পারে, ইউটিলিটি থাকতে পারে, প্রোডাকশন থাকতে পারে, ঠিক আছে? সবকিছু, রেভিনিউ, আয় টায় যত কিছু বলো সবই থাকতে পারে। সো এটা আমাদের দেখার বিষয় না এখন। তাহলে এখানে আমার পি থাকবে, মানে এখানে আমার দাম থাকবে, এখানে আমার পরিমাণ থাকবে। সো কিউ কিন্তু এখানে মাস্ট, মানে কিউ সব সময় এখানেই থাকবে। এই দুটো জিনিস ক্লিয়ার। এই দুটো জিনিসে কেউ যদি ভুল করছো, ঠিক আছে, ওর মানে আল্লাহ ওরে মাফ করবে না কখনো। বুঝা গেছে? আচ্ছা, জুম আমি পুরো ক্লিয়ার করে তোমাদেরকে দেখাই দিচ্ছি। ইশরাত জাহান, কখন ক্লাস শুরু হয়ে গেছে? 1 ঘন্টা তো হয়ে যাচ্ছে মনে হয়। আচ্ছা, তাহলে আমি প্রথম অবস্থা কি বলছি। আচ্ছা, আমরা তৃতীয় থেকে কি পড়ে আসছি, তৃতীয় চ্যাপ্টারে, থার্ড চ্যাপ্টারে আমরা পড়ছি না যে আমাদের এসি রেখা, এটা জাস্ট মাথায় রাখবা, এসি রেখা, এসি রেখাকে এমসি রেখা কোন দিক দিয়ে ছেদ করে? এমসি রেখা আরো নিচ দিয়ে ছেদ করে। বিষয়টা এটা না? এমসি রেখা এই দিক দিয়ে ছেদ করে, ঠিক আছে? এই দুটো জিনিস মাথায় থাকবে, এই দুটো জিনিস মাথায় থাকবে। সো আমরা এটা ধরে নিলাম এটা আমাদের আছে। এসি রেখা এমসি রেখা এসি রেখাকে, এসি রেখার সর্বনিম্ন বিন্দু যেটা, সেটা দিয়ে ছেদ করবে। এই যে সর্বনিম্ন বিন্দু, এই কথাটা তোমাদের মাথায় থাকবে না, এটা এমসিকিউ দিয়ে দিবে। বারবার বলতেছি, এসি রেখার সর্বনিম্ন বিন্দু, এই রেখাটার সর্বনিম্ন বিন্দু দিয়ে, এইখানে সর্বনিম্ন বিন্দু এই বরাবর, ঠিক আছে? সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা এসি রেখাকে ছেদ করবে। কে ছেদ করবে? এমসি রেখা ছেদ করবে। কোন দিক দিয়ে ছেদ করবে? নিচে দিয়ে। ক্লিয়ার? নিচে দিয়ে ছেদ করবে। এই দুটো জিনিস ক্লিয়ার হয়েছে না? নোট করে ফেলছো? নোট করে ফেলো। বুঝা গেছে? আচ্ছা, এরপর আমরা দেখবো, এখন আমরা যেহেতু বাজার অধ্যায়ে চলে আসছি, তাহলে বাজার অধ্যায়ে কিন্তু আমরা আলাদাভাবে দেখতেছি এটা, যে পি একটা দাম নির্ধারণ করে দিলাম, তো দাম নির্ধারণ করে দিয়ে আমি ওই বরাবর একটা দাগ দিয়ে দিচ্ছি। এতটুকু আমরা দেখছি। তো এটা আমরা এখন এটার সাথে বসায় দেখবো কি হয়। তাহলে আমি ধরো দাম নির্ধারণ করছি, একটা দ্রব্যের দাম বললাম 10 টাকা, বললাম 10 টাকা। সো 10 টাকাটা ধরো আমার এই পাশে দিয়ে, এই বরাবর দিয়ে গেছে, সোজা গেছে, রেখাটা সোজা হবে। তো এটা ইজি কিভাবে আঁকবা এটা আমি দেখাই দিব তোমাদেরকে, সবগুলো জিনিস দেখানোর জন্য আমি এইভাবে বলতেছি, ইজি ওয়েটাও আমি দেখাই দিব। সো 10 টাকা,
এটা ধরলাম দাম। সো দামটা আমি এখানে না লিখে এখানে লিখবো 10 টাকা। এই যে 10 টাকা গেল, 10 টাকা এটা আমার পি না। হ্যাঁ, আমি এটাকে এ আর কেন বলি এটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করি। এ আর কেন বলি, এভারেজ রেভিনিউ বলার কারণ হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, মানে তুমি যে বাজারটাতে যাও, তুমি বাজারে গিয়ে তুমি ধরো আমি আবার আলুর কথাই বলতেছি, সো আলু 1 কেজি নিছো, তুমি কত টাকা দিয়ে নিবা? ওই যে দামটা নির্ধারণ করলাম আমরা 35 টাকা। আমরা কত নির্ধারণ করছি? 35 টাকা। তার মানে তুমি 1 কেজি আলু নিলে 35 টাকা দিয়ে নিবা। এখন যখন আমি বলবো, তুমি বললে কি যে আবার ক্লাস মানে আর 1 কেজি আলু দেন, সো তুমি 2 কেজি আলু নিলে কি 35 টাকা 1 কেজি নিলা, আর 1 কেজির জন্য কি আমাকে 50 টাকা দিবা? দিবা? ও হ্যাঁ আপনারা দিব। আমার পাগলা পাইছে তো, পাগলে পাইছে আমার যে আমি আপনাদের 50 টাকা দিব 2 কেজির জন্য। বাহ, খুব ভালো। মানে শুধুমাত্র 1 কেজি অতিরিক্ত নেওয়ার জন্য আমি 50 টাকা আপনাকে দিব? কে বলছে? আপনি 1 কেজি দিয়েছেন 35 টাকা দিয়ে, আমাকে 2 কেজিও দিবেন কত? ওই 35 টাকা এক্সট্রা করেই, তাই তো? তার মানে কত দাঁড়াইলো দাম? 70 টাকা। তুমি আমাকে 2 কেজির জন্য 70 টাকা দিবা, এর বেশি কিন্তু দিবা না। তো এখন তুমি এরকম একটা যখন দাম নির্ধারণ করা হয়ে গেছে, এই দামের পরে তুমি 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি 10 কেজি যাই নাও, তুমি কিন্তু 35 টাকা হিসাব করে করেই দিবা। বোঝা গেছে? তার মানে এবার বুঝতে পারছো ভূমি অক্ষের সমান্তরাল হয় কেন দাম রেখাটা? এটা মাথায় রাখবা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, এটা নোট করে ফেলো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম রেখা অথবা পি রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। সমান্তরাল এখানে যদি একটু বাঁকা দেখা যাচ্ছে, ঠিক আছে, বাট এটা কি হবে? সমান্তরাল হবে, সোজা হবে। কারণ কি, তুমি 1 কেজি যদি নাও, ধরো আমি বললাম 1 কেজি নিচ্ছ, ঠিক আছে, তুমি 2 কেজি নিচ্ছ, তুমি 3 কেজি নিচ্ছ, তুমি 4 কেজি নিচ্ছ, যাই নাও, তুমি প্রত্যেকটার জন্য আমাকে সমান দাম দিবা, ঠিক আছে? সমান কি দিবা? দাম দিবা। বুঝতে পারছো? তোমার দামটা কিন্তু বাড়বে না। যদি বাড়তো দাম রেখা আমার উপরের দিকে উঠে যেত, যদি কমতো দাম রেখা আমার এই পাশে এসে নিচে নেমে যেত। বোঝা গেছে? সো কি হবে? বরাবর থাকবে, এই রেখাটা সোজা থাকবে। বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি, সোজা থাকবে। বোঝা গেছে? এতটুকু আমরা বুঝতে পারছি। তো এই জিনিসটাই আমি আবার আঁকবো, একটু মুছে দিয়ে আঁকি, তাহলে তোমার জন্য ক্লিয়ার হবে। তো আমি প্রথমে কি করলাম, এইভাবে একটা রেখা নিলাম, এটা কিউ, এটা পি, এটা 0 অথবা ও যাই বলো। এখানে আমার ছিল কি, যে এটা হচ্ছে আমার, ধরলাম আমার কি এসি রেখা, এসি, এসি রেখা সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা ছেদ করবে। তাহলে এইটা হচ্ছে আমার এমসি রেখা। ছেদ করার আগে আমার এমসি রেখার ঢাল বেশি থাকবে, ছেদ করার পরে আমার এসি রেখার ঢাল বেশি থাকবে, তাই না? নাকি না, ছেদ করার আগে আমার এসি রেখার ঢালটা বেশি থাকবে। তিনটা কথা মাথায় রাখো, এই তিনটা জিনিস নোট করে নাও তো। তৃতীয় অধ্যায় যদিও, তাও আমি বলতেছি, এসি এর, এটা নোট করে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে এমসিকিউ দেয়। সর্বনিম্ন বিন্দু দিয়ে, সর্বনিম্ন বিন্দু দিয়ে, সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা ছেদ করবে, ছেদ করবে, ঠিক আছে? এই জিনিসটা মাস্ট লিখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা লিখে ফেলো। এসি এর সর্বনিম্ন বিন্দু, যদিও লেখা বোঝা যাচ্ছে না, সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা ছেদ করবে, এটা একটা গেল। এটাকে এর এই ভাগটাতে, এই জায়গাটুকুতে এমসি রেখার ঢাল অথবা এসি কি হবে? বড় হবে এমসি থেকে। আর এই জায়গাটাতে, এই ছেদ করার পরবর্তী অংশে এমসি কি হবে? বড় হবে এসি থেকে। কারণ কি, দেখো তো উপর থেকে খাড়া ভাবে কোনটা আসতেছে, এই পাশে খাড়া হচ্ছে এসি রেখা, এই পাশে খাড়া হচ্ছে বেশি এমসি রেখা, তার মানে এখানে এমসি রেখা বড় হবে, এই পাশে এসি রেখা বড় হবে। এই জিনিসগুলো আমাদের ম্যাথ আকারে আসে না, এগুলো এমনি দিয়ে দেয়, সো আমরা মাথায় থাকে না যে কিভাবে কি হচ্ছে, কারণ আমরা চিত্রগুলো নিয়ে গবেষণা করি না, এক্সপ্লেন করি না। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের সমস্যা। তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, তৃতীয় অধ্যায়ের এই জিনিসটা, এটা কিন্তু তৃতীয় অধ্যায়ের অংশ। এখন আমরা চতুর্থ অধ্যায় করতেছি। তো আমি তোমাদের জন্য বারবার বলতেছি, তোমরা অনেকে হয়তো বিরক্ত হতে পারো যে ভাইয়া এক কথা কেন বারবার বলতেছেন। বলার কারণ হচ্ছে যাতে তোমাদের মাথায় থাকে, বিষয়টা ভুল না হয়। বুঝা গেছে? আচ্ছা, এখন দেখবো। তাহলে চতুর্থতা হিসাবে আমাদের দাম নির্ধারণ করা হলো এই বরাবর, এই রেখাটাকে আমরা পি আর বললাম। এ আর, এ আরও হইলে দেখবো প্রত্যেকটা থেকে আমি কি সমান বেশি পাচ্ছি না, অতিরিক্ত অংশ পাচ্ছি না, যার কারণে মার্জিনাল রেভিনিউ, প্রান্তিক, তুমি টোটাল কি বলতে পারি দাম, P2 থেকে P1 বাদ দিবা, P3 থেকে P2 বাদ দিবা, সেইভাবে P4 থেকে P3 বাদ দাও, সব ক্ষেত্রে দেখবা কি মার্জিনাল রেভিনিউটা সমান হবে। তার মানে এখানে মার্জিনাল রেভিনিউ যেই কথা, এভারেজ রেভিনিউ সেই কথা, ওইটাই আমার দাম। বোঝা গেছে? যার কারণে P ইকুয়াল এ আর ইকুয়াল এম আর হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা কি করলাম, যে এম আর রেখাকে, এই দেখো এটাই কিন্তু এ আর রেখা। সো এখন আমি যদি তোমাকে এম আর রেখাটা না দিতাম, তুমি এম আর রেখা খুঁজে পাইতে না। বলতে কি এম আর রেখা কই গেল, আমি তো পাই না ভাই, আমি তো পাচ্ছি না। কিন্তু এ আর রেখাই যে এম আর রেখা, এটা কিন্তু আমরা এখন তো জানি, এখন তো আমরা জানি, তাই না?
তো আমাদের টার্গেট কি, শর্তটা কি ছিল, প্রথম শর্তটা কি ছিল, এমআর ইকুয়াল এমসি হবে, সেই বিন্দুতে আমাদের ভারসাম্য থাকে। আচ্ছা, তো আমি ধরলাম আমার এইখানে এখন আমাদের দুইটা রেখা দিবে, ঠিক আছে, দুইটা রেখা দিবে। সো আমাদের টার্গেট কি, এমআর এর সাথে এমসি কে দেখবো আমরা, এমআর এর সাথে এমসি কে দেখবো, মনে থাকবে এমআর আর এমসি, বারবার কেন বলতেছি এমসি কে দেখবো, তো এমসি কে দেখার কারণ হচ্ছে এখানে আমাদের একটা রেখা থাকবে, এটা হচ্ছে আমার এসি রেখা। এসি রেখাকে আমাদের দেখে এখন লাভ নাই, এসি রেখাকে আমরা এখন দেখবো না, আমরা কোন রেখাকে দেখবো, এমসি রেখাকে দেখবো। তো এমসি রেখা কিভাবে হয় ভাইয়া, এমসি রেখা হয় এসি রেখা সর্বনিম্ন বিন্দু দিয়ে ছেদ করে উপরের দিকে উঠে যাবে, তাহলে আমার হচ্ছে এমসি রেখা। তো এমআর রেখা আর এমসি রেখা যেখানে ছেদ করছে অথবা যেখানে ছেদ করবে সেখানে তো সমান হবে। তো আমার এখানে সমান কোনটা, এই যে দেখছো, এইটা হচ্ছে আমার যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে যদি আমি বলি যে এটা হচ্ছে আমার কি পয়েন্ট, ই পয়েন্ট, ঠিক আছে, ইতে ইকুইলিব্রিয়াম বোঝায়। তো দেখো এমআর রেখা এমসি রেখা যে বিন্দুতে ছেদ করছে সেখানে সমান হবে, সেখানে সমান হবে। তো এই বিন্দুতে কি সমান হয়েছে না, দুইটার মানে কিন্তু সমান। যদি আমি এখানে ধরি 10, তো আমার কিন্তু এখানে কি দুইটার মানে 10 আসতেছে, বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে কি, বিষয়টা ক্লিয়ার হয়েছে কি তোমরা? হ্যাঁ, রেখাগুলো আবার বলতেছি, হয়েছে? সুমন, কালকে আমাদের ছিল না, কালকে আমাদের কারণ আমাদের হচ্ছে লঞ্চিং লাইভ ছিল, যার কারণে আমরা ক্লাসটা দিতে পারিনি সেকেন্ড টাইমই অপটিমিস্টিক ব্যাচের জন্য। সো আমাদের কিন্তু এই বিন্দুটা কি হয়েছে, সমান হয়েছে, বোঝা গেছে? তার মানে আমি এসি রেখাকে দেখবো না, অনেকেই গুলাই ফেলবা যারা এখন ক্লাস করতেছো না অথবা পড়বাই না, তাদের জন্য বলতেছি এই জিনিসটাকে গুলাই ফেলবা। তোমার মাথায় রাখতে হবে এমআর রেখার এমসি রেখা কোথায় ছেদ করছে এটা দেখবো, যেখানে ছেদ করছে এটি আমার ভারসাম্য বিন্দু। তাহলে এই বিন্দুটা কি, আমি যেভাবে বলতেছি সুন্দর করে যদি তুমি নোট করে ফেলো, এই অধ্যায়ে তুমি আমাকে উল্টো বুঝাইতে পারবা, তুমি সবাইকে বুঝাইতে পারবা, বোঝা গেছে? তাহলে এই বিন্দুটা, এইটা হচ্ছে আমার ভারসাম্য। কি বললাম ভাইয়া, ভারসাম্য, ঠিক আছে? আচ্ছা, ভারসাম্য বিন্দু পেলাম। এখন কথা হচ্ছে তাহলে আমার এমআর আর এমসি যেখানে সমান হয়েছে, এটা হচ্ছে আমার আয় নির্দেশ করতেছে। কিভাবে আয় নির্দেশ করতেছে, কারণ কি জানো, কারণ এ আরও যেই কথা এমআরও সেই কথা। তো এভারেজ মানে কি, আচ্ছা আমাদের এভারেজ রেভিনিউ মানে কি, মানে হচ্ছে টোটাল রেভিনিউ থেকে কিউ বাদ দিলে যেটা থাকে এটা হচ্ছে আমার এভারেজ রেভিনিউ। এটা আমরা শিখছি, এটা আমরা শিখছি কিনা বলো, যেহেতু শিখছি তাহলে এখন যদি আমি বলি যে টোটাল রেভিনিউ বের করো, তাহলে টোটাল রেভিনিউ, ভাইয়া টোটাল রেভিনিউ তো ইজি জিনিস, টোটাল রেভিনিউ বের করবো কিভাবে, তাহলে টিআর ইকুয়াল এ আর এর সাথে আমি কিউ গুণ করে দিব, এ আর এর সাথে কি করে দিব, কিউ গুণ করে দিব। এটা কেন বললাম এখন আমরা দেখবো। তাহলে আমি এতটুকু থেকে আমি আয় নির্দেশ করতে পারি, আয় বের করতে পারবো। সো আমি ধরলাম 10 টাকা দিয়ে, এই 10 টাকা দিয়ে আমি 2 একক দ্রব্য কি করছি, 2 একক দ্রব্য ক্রয় করছি। সো আমার এই বরাবর আমি সোজা একটা দাগ দিয়ে দিলাম না, সোজা দাগ দিয়ে দিছি। দাগটা কিন্তু খেয়াল করবা, যে দাগটা দিলাম এটা আমাকে কিউ নির্দেশ করতেছে। কিউ রেখার এই বিন্দুর মানটা হচ্ছে ধরলাম আমরা 2, ঠিক আছে, এটা ধরে নিবা অথবা দিয়েই দিবে চিত্রে, আমরা ধরে নিলাম, ঠিক আছে। তো আমি কি জানি আমার পি হচ্ছে এখানে 10, পিটা কত 10, কিউ হচ্ছে 2। আমি টোটাল রেভিনিউ বের করব। টোটাল রেভিনিউ কিভাবে বের করব, এ আর রেখা যেখানে আছে, এ আর রেখা কোনটা, এম আর রেখা, এখানেই পি রেখা, পি এ আর এম আর সমান। তাহলে এ আর এর সাথে এ আর রেখা যেখানে আছে, এ আর রেখা অবশ্যই এটাকে নির্দেশ করতেছে। তো এই বিন্দুতে এ আর রেখা আছে, এ আর এর সাথে আমি কিউটাকে গুণ করে দেব, ঠিক আছে। তো আমার এভারেজ রেভিনিউ কত আসলো তাহলে 10, যেটা পি সেটাই তো এ আর, তাহলে আমার এখানে এ আর আলাদা করে আর দাম আলাদা করে বের করতে কোনো মানে হয় না, তাই না? তো পি যেটা, আমরা কিন্তু এখানে পি এর মান দেওয়া আছে, এটা কিন্তু পি, এটা নির্দেশ করতেছে পি কে, ঠিক আছে। কিন্তু আমি এটাকে এ আর কেন ধরে নিচ্ছি, কারণ আমার এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি আর এ আর আর পি এ আর এম আর সমান হয়। সো আমি এ আরটা মানটা পেয়ে গেলাম 10, গুণন আমার কিউ এর মান কত, পরিমাণ কত 2। সো এই যে 2, তাহলে 10 দুগুণে 20। তাহলে তোমার টোটাল রেভিনিউ কত হইলো, তোমার আয় হয়েছে কত, তুমি এটা দ্বারা আয়টা বের করতে পারলা যে আয় হয়েছে আমার 20 টাকা, ঠিক আছে, 20 টাকা। এখন আমরা দেখবো আমাদের কস্ট কত হয়েছে। আমরা কিন্তু বাজারে শুধু আয় নির্ধারণ করে, আয় নির্ণয় করে আমরা বসে থাকি না। আমাদের টার্গেট থাকে আমাদের আয় কতটুকু হয়েছে, আমাদের ব্যয় কতটুকু হয়েছে, আয় বড় বেশি হলো নাকি ব্যয় বেশি হলো, এটাকে বিয়োগ করে আমরা ব্যয় থেকে আয়কে বাদ দিই। ব্যয় থেকে আয়কে বাদ দিয়ে আমরা যে মানটা পাই ওটাকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করি। কয় ক্যাটাগরিতে, 3টা। একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, একটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা, একটা হচ্ছে ক্ষতি। আমরা এগুলো দেখছি অথবা পড়িনি, এখনো দেখবো, ঠিক আছে। সো আমরা আয়টা বের করতে পারছি। এখন তাহলে আমরা ব্যয় যে বের করবো, আমাদের ব্যয়ের সাথে কোন রেখার সম্পর্ক, কস্ট রেখা। এখানে আমার কস্ট রেখা কয়টা আছে, এই যে কস্ট, এভারেজ কস্ট, এভারেজ কস্ট। আমি এবার এমসি কে কিন্তু আর দেখবো না, আমরা কি দেখবো, এভারেজ কস্ট রেখাকে।
কারণ মার্জিনাল কস্ট আর এভারেজ কস্ট সমান বিষয় না, ঠিক আছে, এটা মাথায় রাখিও। তো এভারেজ কস্ট রেখা যেইখানে আমার ছেদ করবে সেইখানে আমি কি দেখব, যে আমি যে এখানে লম্বাটা দাগ দিছি না, এই দেখো দাগ দেওয়াটা, এটা আমার কোন বিন্দুতে ছেদ করছে, আমার এই বিন্দুতে ছেদ করছে না, এই বিন্দুর মান দিলাম ধরো এফ, ঠিক আছে। তো এখানে ছেদ করছে না, তার মানে আমার খরচ কতটুকু হয়েছে এভারেজ, এই হিসাব করেই। তো আমি এখন এই বরাবর দাগ দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে অবশ্যই 10 থেকে কম, 10 থেকে কম একটা মান আসবে, ধরলাম 8। তার মানে এইবার তুমি দেখো তো তোমার এভারেজ কস্ট কত হয়েছে। এবার কিন্তু আর আমি এয়ার দেখবো না, আমি কিন্তু এয়ার বের করে ফেলছি, এই রেখার সাথে আমার সম্পর্ক শেষ। এখন আমার সম্পর্ক হচ্ছে এতটুকু জায়গার মধ্যে, ঠিক আছে। এই 8টা, এই 8 হচ্ছে আমার এসি, তাহলে আমার এভারেজ কস্ট কত আসতেছে, এভারেজ কস্ট এবার হচ্ছে 8, বোঝা গেছে। তাহলে আমি টোটাল কস্ট বের করবো, এখন আমার তো সব টোটাল দিয়ে বের করতে হবে। সো টোটাল কস্ট সমান সমান কি বলো দেখি, এভারেজ কস্ট গুণন 8। তার মানে দাঁড়াইলো এখানে কিন্তু কিউ রেখা কত 2 এ আছে, কিউটা কত 2 কিন্তু আছে। তার মানে এসি হচ্ছে আমার 8, কিউ হচ্ছে 2, 8 দুগুণে 16। তার মানে কি দাঁড়াচ্ছে, কি দাঁড়াচ্ছে, তুমি তুমি আয় করছো 20 টাকা, ব্যয় করছো 16 টাকা। আয় করছো কত 20 টাকা, ব্যয় করছো 16 টাকা। তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে একটু বলো দেখি, আমি আর বলতেছি না, তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে একটু আমাকে কমেন্ট করে জানাও, বলো বলো একটু ফাস্ট বলো। তোমাদের কি হয়েছে, এটা লাভ হবে নাকি লাভ হবে না ক্ষতি হবে, এটা তুমি কিভাবে বের করতেছো এটা আমি তোমাকে বলবো, কিন্তু লাভ হয়েছে না ক্ষতি হয়েছে একটু বলিও। হ্যাঁ শ্রাবন্তী, এই এমসিকিউ যেন এই শর্তগুলো যেন মনে থাকে, এতটুকু মনে রাখলেই হয়ে যাবে। আর এটাকে মুখস্থ করার কিছু নেই, এটা তুমি প্র্যাকটিস করতে করতে চিত্র এমনি মাথায় গেঁথে যায়। তো একটু বলো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, একটু যা শুনতে চাই। আচ্ছা, শেয়ার কমেন্ট এত কম কেন, এত কম দেখলে তো আসলে ভালো লাগে না। ফ্রি ক্লাস যেহেতু, এটা তো শেয়ার করতে সমস্যা নাই, তাই না? আচ্ছা, তাহলে এখানে তোমাদের কি হয়েছে ভাইয়া, হ্যাঁ তোমাদের লাভ হয়েছে, ঠিক আছে, লাভ হয়েছে। কিভাবে লাভ বের করলাম আমরা, আমরা লাভটা বের করছি, আমরা টোটাল আয় থেকে টিআর থেকে আমরা টোটাল কস্ট কে বাদ দিব। তো টোটাল রেভিনিউ হয়েছে 20 টাকা, টোটাল কস্ট হয়েছে 16 টাকা, তার মানে তোমার আয় হয়েছে 4 টাকা। কত লাভ হয়েছে, লাভ প্রফিট, লাভ হয়েছে 4 টাকা, ঠিক আছে, 4 টাকা হয়েছে, এটা হচ্ছে তোমার লাভ। এখন কথা হচ্ছে আমার কয়টা ধাপ বলছিলাম, 3টা। আচ্ছা এই চিত্রটা তোমাদের ক্লিয়ার হয়েছে না, লাভ, ভেরি গুড। আখি বলছো 16, 16 কেন মানে 16 কি, আচ্ছা অবনী বলছো লাভ হয়েছে, টোটাল থেকে বেশি আয় করছি মানে লাভ হয়েছে। মানে তুমি কি, তোমার এই দুইটা একক উৎপাদনের জন্য তোমার 16 টাকা খরচ হয়েছিল, তুমি এটাকে 20 টাকা বিক্রি করতে পারছো, ঠিক আছে, তাহলে তোমার অবশ্যই লাভ হয়েছে। তো এটা আমি মুছে দিই এখন, এটা দিয়ে আমি তোমাকে 3টা ধাপ দেখাই দিব, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো এখন আমি তোমাকে 3টা অবস্থা দেখাবো। 3টা অবস্থা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা, আমরা কিন্তু অপূর্ণ নিয়ে কথা বলতেছি না, আমরা পূর্ণ নিয়ে কথা বলতেছি। আচ্ছা, তাহলে পূর্ণ নিয়ে কথা বলতেছি, তো পূর্ণ বিষয়টা দেখে নেই। পূর্ণ বিষয়টা হচ্ছে, একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা। বিষয়টা একটু মাথায় মানে কেমন অস্বাভাবিক লাগে প্রথম অবস্থায়, ঠিক আছে, অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক। আরেকটা হচ্ছে ক্ষতি, ক্ষতি তো ক্ষতি আমরা বুঝতেই পারতেছি। ক্ষতি মানে কি, এইখানে আমার মোট আয়ের থেকে মোট ব্যয়টা বেশি হবে, ঠিক আছে, তো এই চিহ্নটা আমরা বুঝেই থাকি, ঠিক আছে। আর অস্বাভাবিকের ক্ষেত্রে আমার টিআর মানে আয়টা টিসি থেকে বেশি হবে। সমস্যা যেটা হয় সেটা হচ্ছে স্বাভাবিকের ক্ষেত্রে এইখানে টিআর ইকুয়াল টিসি হবে। কথা হচ্ছে ভাইয়া আমি বলি, আমি পড়ি যখন তোমাদের মতো, ঠিক আছে, তখন আমি ম্যামকে বলছিলাম, ম্যাম স্বাভাবিক মুনাফা, মুনাফা কথা আসলেই তো আমরা বুঝিতে আমরা বেশি টাকা পেয়ে থাকি, কিন্তু এখানে তো আমি পাচ্ছি না। আপনি বললেন টিআর ইকুয়াল টিসি হয়, কেন হয়? আচ্ছা এটা হইলে আমার এখানে লাভ কেমন করে হলো, এখানে তো আমার লাভ হইলো না, ঠিক আছে। এইখানে কিন্তু তুমি লাভ হয়েছে, বাট ওইটা কিভাবে হয়েছে একটু পরে বলি। তো তোমার লাভ যেটা হয়েছে বলতে কি, এখানে তুমি কি দেখো তো, তোমার মানটা তার কত আসবে, ধরো 20 থেকে আমি 20 বাদ দিলাম, কারণ কি আমার 20 টাকা আয় হয়েছিল, 20 টাকা ক্ষতি হলো, তাহলে আমার এখানে কি 0 টাকা। তো এই যে 0 টাকা মানে কি, তোমার লাভ লস কিছুই নেই। তুমি বলবো কি আমার তো এখানে লাভ লস কিছুই নেই, লাভও 0 টাকা, তুমি এটা কি বলতে পারতেছো, ক্ষতি 0 টাকা লাভও 0 টাকা, তার মানে এখানে তোমার লাভও নাই ক্ষতিও নাই, কিন্তু এখানে একটা লাভ আছে। লাভটা কি বলবো, মনে করো
আমি একটা ফুচকা, আচ্ছা তুমি এবার দেখো ফুচকার দোকান দিছো একটা, কিসের দোকান? ফুচকার দোকান। মেমো যেহেতু আমাকে উদাহরণটা দিছিলাম এটাই বলতেছি, ফুচকার দোকান দিছো। তো ফুচকার দোকানে তুমি ফুচকা বিক্রি করতেছো, বিভিন্ন তোমার ফুচকার জন্য কি পাপড় টাপড় আলু ভর্তা সবকিছুই লাগে, তো এইসব কি করতে হয়? আচ্ছা, তাহলে তোমাকে কি করতে হয়? এগুলো সবকিছু রেডি করে তোমাকে বিক্রি করতে হয়। এখন ধরো তুমি যে বিক্রি করতেছো, তুমি বিক্রি না করে একটা যদি লোক রাখতা, তোমার একটা কি রাখতা, লোক রাখতা, কাজে লোক রাখতা, অথবা তুমি এটা বিক্রি করার জন্য, বিক্রির জন্য সেলসম্যান রাখতা, তো তাকে কি মাস শেষে একটা টাকা দিতে হতো না? মাস শেষে টাকা দিতে হতো না? ধরো তাকে তুমি মাস শেষে কত দিতা? ধরলাম আমরা মাস শেষে 5,000 টাকা দিবা, ঠিক আছে, ফুচকার দোকান তো আমাদের এত বিক্রি নাই, সো আমরা বেশি টাকা দিব না, তোমার 5,000 টাকা দিতে হতো। তো এখন যেহেতু তুমি বিক্রি করতেছো, তোমাকে কি 5,000 টাকাটা দিতে হচ্ছে অন্য কাউকে? হচ্ছে না। তার মানে এই 5,000 টাকাটা তুমি তোমার পকেটেই রাখতেছো। এইটাই হচ্ছে তোমার এখানে মুনাফা। লাভটা তোমার এইখানেই, বোঝা গেছে? লাভটা কি এইখানেই। যদি তুমি একটা লোক রাখতা, তোমাকে 5,000 টাকা এক্সট্রা দিতে হইতো, তোমার একটা ক্ষতি হয়ে যাইতো। বুঝতে পারছো? আচ্ছা, তো এটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার কি, লাভ। তো এইখানে 0 টাকা আসছে মানে আমার স্বাভাবিক মুনাফা হয়েছে। কি হয়েছে? স্বাভাবিক মুনাফা। তার মানে এই যে পাই চিহ্ন, এটাকে আমরা মুনাফা বলে থাকি। কি বলে থাকি? মুনাফা। এই জিনিসগুলো নোট করে ফেলো, যারা এখনো জানো না তাদের জন্য বারবার বলতেছি। মুনাফা সমান সমান কি, আমরা এটাকে পাই দ্বারা প্রকাশ করে থাকি। পাই, পাই, পাই ইকুয়াল যদি 0 হয়, 0 হলে এটা আমার স্বাভাবিক মুনাফা। বোঝা গেছে? পাই ইকুয়াল যদি 0 না হয়ে 1 টাকাও হয়, 0-র বেশি হইলেই অস্বাভাবিক মুনাফা। ঠিক আছে? 0-র বেশি হইলেই অস্বাভাবিক মুনাফা। তার মানে কি, মানটা ধরো একটা মান আসছে n, এই মানটা যদি 0 থেকে বড় হয়ে থাকে তাহলে আমার কি হবে? অস্বাভাবিক মুনাফা হবে। আর একটা কথা, পাইয়ের মান যদি নেগেটিভ আসে, ঠিক আছে, মাইনাস অথবা 0 থেকে কি বলতে পারি, ছোট আসে, ঠিক আছে, তাহলে আমার ক্ষতি হবে। এখন কথা হচ্ছে কি জানো, পরীক্ষা খাতা লেখার সময় অনেকেই আমরা ভুল করে থাকি। ঠিক আছে, ধরো আমার মান আসছে কি, অস্বাভাবিকের ক্ষেত্রে কি আসবে, যে 20 টাকা বিয়োগ 16 টাকা। তো আমি তোমাকে যে সিচুয়েশনটা দেখাইছি, সিচুয়েশনটা কি নির্দেশ করতেছিল? কি নির্দেশ করতেছিল? অস্বাভাবিক মুনাফার। ঠিক আছে, এখন আমি যদি ক্ষতিতে দেখি, তাহলে আমার টিআর কত ধরলাম 20, এখানে আমার তাহলে ব্যয়টা অবশ্যই বেশি করানো লাগবে, তো বেশি হয়ে 24 টাকা হয়েছে। তো এটা যদি হয় তাহলে -4 আসে, তো -4 আমার লাভ হয়েছে -4 টাকা। তার মানে কি, -4 টাকা লাভ মানে কি, আমার 4 টাকা দিতে হয়েছে, সেখানে লাভ হয় নাই, ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? অনেকেই কি করে ভুল করে জানো, অনেকেই ভুলটা করে তোমার এই যে পরিমাণ দিয়ে করতে গেলে ভুল করে না, ধরো পি কিউ আর এস এগুলো ব্যবহার করা হয়ে থাকে তখন ভুল করে থাকে। সো আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যখন উত্তরটা লিখবা তখন লিখবা কি, আমার 4 টাকা ক্ষতি হয়েছে, নট -4। ঠিক আছে, -4 টাকা ক্ষতি না, তোমার ক্ষতি হয়েছে 4 টাকা, অ্যান্সার আসছে -4। বোঝা গেছে? শেষের লাইনটা লেখার সময় কি লিখবা, অতএব এখানে 4 টাকা ক্ষতি হয়েছে, বিষয়টা এরকম। বোঝা গেছে? তো আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে দিলাম। এখন চিত্রের মাধ্যমে আমরা কিভাবে দেখবো এটা আমরা ক্লিয়ার করব। ঠিক আছে, চিত্র দিয়ে কিভাবে দেখবো এটা আমরা ক্লিয়ার করব। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখি। আচ্ছা, নেট প্রবলেমের কারণে তোমাদের আমি কমেন্ট করতে পারতেছি না। আচ্ছা তাহলে দেখি, এখন আমরা তিনটা অবস্থা দেখবো। তো অবস্থাটা কি জানো, চিত্র যখন তোমাকে এমনি আঁকতে বলবে, তুমি ডিরেক্ট শর্টকাট টেকনিক যেটা আমরা বলে থাকি, শর্টকাট হচ্ছে, আমরা কিসের ক্ষেত্রে দেখলাম, একটু কিসের ক্ষেত্রে দেখলাম, অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে। তো অস্বাভাবিক মুনাফা কখন হয় ভাইয়া, যখন আমার টিআর বড় হবে টিসি থেকে, তাই তো। তো টিআর বের করো তো অনেক দূরের হিসাব, তো আমরা তাহলে একটা দাম নিব, রেখা নিব পি, পিটাই আমার এআর, এটাই আমার এমআর। ঠিক আছে, সো তুমি একটা কাজ করবা, তুমি যদি লাভ করাইতে চাও অবশ্যই আমার কি আয়টা বেশি হতে হবে ব্যয় থেকে, তাহলে ব্যয় রেখা যেগুলো থাকবে এগুলোকে নিচে আঁকবা। কিসে আঁকবা? নিচে। আমি এখানে আঁকবো। ঠিক আছে, ধরো এটা আমার এসি রেখা, এটা এসি রেখা গেল, এটা এসি রেখা, এইটা এমসি রেখা। ঠিক আছে, ধরলাম এমন। ঠিক আছে, তো এখানে কি দাঁড়াচ্ছে তাহলে বিষয়টা, এখানে দাঁড়াচ্ছে তোমার আয় হইছে এই যে এম আর রেখা, এ আর রেখা কোথায়, এইখানে। তো আমার কিউ ছিল এই বরাবর, কিউটা এই বরাবর, তাই তো, লাল দেখা যাচ্ছে তোমার। তাহলে কি হইলো, দাঁড়ালো বিষয়টা এইরকম। তোমার এসি রেখাকে যেখানে সেট করবে, এমসি রেখাকে না, এসি রেখাকে যেখানে সেট করছে এই জায়গাটা ধরবা, এই জায়গাটা ধরবা। ঠিক আছে, আবার কি বোঝা যাচ্ছে? আবার দিচ্ছি দেখো, এই বিন্দুটাকে তুমি নির্দেশ করবা, এটাকে না, এমসি রেখাকে ছেদ করছে সেটা না, আমার শর্ত অনুযায়ী এমসি রেখা আর এমআর রেখা যে বিন্দুতে ছেদ করবে এইটা হচ্ছে আমার ভারসাম্য দাম। আমি ওই ভারসাম্য দাম বরাবর নিচে দাগ দিয়ে দিব পরিমাণ অনুযায়ী। ঠিক আছে, সো আমার পরিমাণটা কত, এইখানে অবশ্যই কোনো একটা পরিমাণ আছে। ঠিক আছে, এইখানে কি দাঁড়ালো জানো, তোমরা ম্যাথ করতে ভুল করো, বলতেছিলা
ভাই এই ম্যাথগুলো চোখের মানে হিসাব করেই বাস করানো যায়, যে দেখেই বোঝাচ্ছে যে কি আসবে, বুঝতে পারছো? সো দেখো তোমার কি দাঁড়ালো তাহলে, এইখানে আমার ক্ষতি হবে না লাভ হবে এটা আমি বুঝবো কিভাবে, যেহেতু আমার দাম রেখা, আমার পি আয় রেখা, আমি এখানে দাম দেখবো না, আমি আয়টাকে দেখবো। এ আর রেখা এসি রেখা থেকে উপরে নাকি নিচে, বলো দেখি। এই যে আমার এসি রেখা ছেদ করছে এইখানে, তাহলে আমার এসিটা এখানে, তাই তো? তো আমার এ আর যদি উপরে থাকে, এসি যদি নিচে থাকে, এখানে আমার কি হয়েছে, লাভ হয়েছে। কি লাভ হয়েছে ভাইয়া, কি লাভ হয়েছে বলো, এখানে কি লাভ হয়েছে, অস্বাভাবিক লাভ হয়েছে, মানে আমি বেশি টাকা পাচ্ছি। তো দেখো আমার খরচ হয়েছিল এতটুকু, খরচ হয়েছে আমার এতটুকু, ঠিক আছে, ঠিক আছে, আর আমার বিক্রি করছি আমি এতটুকু দিয়ে, তার মানে দেখো অবশ্যই পরিমাণটা বেশি। এখন যদি আমি এখানে পি কিউ আর এগুলো দিয়ে দিই, সমস্যা আছে কোনো? পি কিউ আর দিয়ে পরীক্ষায় আসবে না, ওটা আমরা বোঝানোর জন্য জাস্ট বলে থাকি। তো এই বিন্দুগুলোকে আমি একটা নাম দিলাম, কোনো ব্যাপারই না, ঠিক আছে। তাহলে আমার এখানে লাভ কতটুকু, এই যে ভাইয়া আমার এতখানি আমার বাড়তি থাকতেছে, ঠিক আছে। তো এই যে বক্সটা দেখতেছো না এতটুকু, এইটা হচ্ছে আমার কি নির্দেশ করতেছে বলতে পারবো এখন? এতটুকু আমার নির্দেশ করতেছে যে আমার এখানে কি আছে, এতটুকু টাকা আমার বিক্রি মানে আমার কাছে বাড়তি আছে, তো এইটা হচ্ছে আমার লাভ। তো এটাকে আমরা মুনাফা বলতে পারি। তো মুনাফাটা কি, অস্বাভাবিক মুনাফা, বোঝা গেছে? আচ্ছা, সেম জিনিসটাই এখন যদি আমি ক্ষতির ক্ষেত্রে করি, কি করব, এটা তো শর্টকাট টেকনিক আমার বোঝার জন্য। আমি এবার এসি রেখাটাকে এখানে না দিয়ে এই রেখার উপরে দিয়ে দিলেই হয়ে যাবে। তো কিভাবে হবে আমরা দেখে নিই, এটা আমরা ক্লিয়ার করে নিই। দেখো তাহলে এবার কি দেখবো, আমাদের ক্ষতির ক্ষেত্রে চিত্রটা কেমন হয়ে থাকে আমরা এটা দেখতেছি, আমরা ডেডিকেটেড ভাবে মানে আমরা ইন্টেনশনালি বের করতেছি যে ক্ষতি কিভাবে হয়। সো এই ক্ষেত্রে আমাদের কি হবে, পি রেখার উপরে অবশ্যই থাকতে হবে, তো আমরা সবকিছু সমান দিলাম, এ আর ইকুয়াল এম আর, তাই তো, সমানই তো থাকবে। এখন আমার কথা হচ্ছে কি, ক্ষতি দেখবো। ক্ষতি কখন হবে ভাইয়া, যখন আমার টি আর থেকে টিসিটা বড় হবে, আমার মানে কি টোটাল আয় থেকে, মোট আয় থেকে মোট ব্যয়, টোটাল কস্টটা বেশি হবে। তো কস্ট কখন বেশি হবে, যখন আমার এসি রেখা উপরে থাকবে। সো আমার এসি রেখা আমি এবার এখানে রাখছি, এবার আমি এমসি রেখা দিলাম, ঠিক আছে, ঠিক আছে, দিছি। তো দেখো তো এবার কি এমআর আর এমসি কি ছেদ করছে, এমআর আর এমসি কি ছেদ করছে, করে নাই। কিন্তু যেহেতু করে নাই, এখানে আমার ভারসাম্য দাম নাই। আমার সত্যটাই কি হইতে হইতো, ভারসাম্য সত্য ছিল এমআর এমসি সমান হবে, এই কথাগুলো মাথায় রাখতে হবে। এমআর আর এমসি কি হইতে হবে, সমান হইতে হবে, এবং এমসি রেখাটা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করবে। এখানে কি ছেদ করছে, এখানে তো ছেদই করে নেই, তার মানে এখানে আমার ভারসাম্য দাম নাই, ভারসাম্য দাম পাইনি আমরা। তাহলে এগুলো আমরা এখন আবার ওই অ্যাড করে দিব। তো আমি কোথায় থেকে ছেদ করেছে, যেখানে আমার এমসি বরাবর এমআর রেখা বরাবর আমি দাগ দিয়ে দিব, ঠিক আছে। তো আমি কোথা থেকে দিলাম, এইখান থেকেই। তো এটা হচ্ছে আমার কিউ, ধরলাম টু, ধরলাম টু হিসাব একটা বের করার জন্য, 0, এটা আমার পি, এটা আমার পি এর দাম কত ধরছি 10। তো এবার দেখো তো আমার আয় হয়েছে এতটুকু, ব্যয় হয়েছে এতখানি, তার মানে আমার এখানে একটা দাম অবশ্যই আসছে। তো আমি ধরলাম এখানে আমার মানটা কত হচ্ছে 14 টাকা, কত টাকা, 14 টাকা। তো আমি বিন্দুগুলোকে মেনশন করতেছি না, মেনশন না করলেও চলবে, ঠিক আছে। তো আমি এগুলোকে দেখতেছি হিসাব করে। তো এই একটা বিন্দুর নাম যদি আমি এফ দিয়ে দিই, কোনো সমস্যা আছে এখানে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে দেখো এইখানে দ্বারা আমি যদি এখন আমি টোটাল রেভিনিউ বের করি, টিআর বের করলে আমি কি করব, এভারেজ রেভিনিউ গুণন কিউ করব, তাই তো। আমার এভারেজ রেভিনিউ কত আসছে, এই যে এআর, এআর বরাবর এখানে আসে, এখানে ছেদ করছে 2, এখানে আমার 10, তার মানে 10 গুণন 2 20 টাকা। তার মানে এবার আমার টোটাল রেভিনিউ আসছে 20 টাকা। টোটাল কস্ট কত আসবে ভাইয়া, টোটাল কস্ট দেখতে গেলে আমি আর এমসি কে দেখবো না, আমি এসি কে দেখবো। টোটাল কস্ট বের করার সূত্র হচ্ছে এসি গুণন কিউ। সো আমি এমসি কে দেখে আমার লাভ নাই, আমার এমসি আমি কি করবো না, দেখবো না এখানে। আমার এমসি কতটুকু সময় পর্যন্ত কাজে লাগবে, সেটা হচ্ছে ভারসাম্য বের করা পর্যন্ত, যে এমআর আর এমসি ছেদ করছে কিনা, এমআর কে এমসি নিচ দিয়ে ছেদ করছে কিনা, এতটুকু জানার জন্য, ঠিক আছে। যেহেতু ছেদ করে এখানে আমার ভারসাম্য দাম নাই, বুঝতে পারছো? তাহলে এখানে আমি কি দেখবো, এসি কে দেখবো আর কিউ কে দেখবো কস্টের ক্ষেত্রে। তাহলে আমার এসি কত, এসি হচ্ছে এখানে 14। তাহলে আমি যদি এখন এসি কে বের করি, যে টোটাল কস্ট বের করব, টোটাল কস্ট বের করতে গেলে এসি গুণন কিউ, তাহলে আমার এসি হচ্ছে এখানে 14 গুণন কিউ এর মানটা কত, কিউ এর মান হচ্ছে 2, 14 দুগুণে 28, 14 দুগুণে 28, ঠিক আছে, 14 দুগুণে 28। তাহলে আমার এখন কথা হচ্ছে টোটাল কস্ট হয়েছে 28 টাকা, টোটাল রেভিনিউ হয়েছে 20 টাকা। এখানে আমার আয় বেশি হয়েছে নাকি ব্যয় বেশি হয়েছে বলো দেখি, বলো এখানে আয় বেশি হয়েছে নাকি ব্যয় বেশি হয়েছে? হ্যাঁ ভাইয়া, এখানে আমার ব্যয় বেশি হয়েছে। তো ব্যয় বেশি হইলে আমি যখন লাভ বের করব, এই যে এখন আমি তোমাকে দেখাচ্ছি লাভটাকে কিভাবে বের করে, কোনো কিছুই করা লাগে না, জাস্ট পাই ইজ ইকুয়াল টু টি আর মাইনাস টিসি, ঠিক আছে। আয় থেকে ব্যয়কে বাদ দিব, আয় আমার 20 টাকা কিন্তু আমার ব্যয় হয়ে গেছে 28 টাকা, তার মানে আমার মান আসতেছে -8।
আমার মুনাফাটা আসতেছে -8, কিন্তু আমার কি হয়েছে, ক্ষতি হয়েছে। সো ক্ষতি হয়েছে কত টাকা, এখন আমি লিখবো 8 টাকা। কত লিখবো, 8 টাকা। আমরা কি বুঝতে পারছি, হিসাব কি ক্লিয়ার আছে নাকি ভেজাল আছে, বলো ক্লিয়ার নাকি ভেজাল, বলো ক্লিয়ার হয়েছে। নেট এত প্রবলেম কেন ভাই, নেট প্রবলেম করতেছে, কমেন্ট দেখতে পারতেছে না। আচ্ছা হ্যাঁ, ব্যয় বেশি, ভেরি গুড। রাজিয়া আক্তার, ফারজানা আফরিন, শ্রাবন্তী সূত্রধার সবাই বলছো ভেরি গুড। এই তো, তাহলে বুঝতে পারছো তোমরা কি পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমি এখন তোমাদেরকে স্বাভাবিক মুনাফাটাও দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো ভাই ইজি জিনিস, আমাদের মাথায় জাস্ট দুইটা কথা মাথায় রাখতে হবে। স্বাভাবিক কখন হবে, যখন আমার টোটাল রেভিনিউ, মানে আমার শর্তটা কি, টোটাল রেভিনিউ সমান সমান টোটাল কস্ট হবে, মানে আমার আয় ব্যয় সমান হলে আমার স্বাভাবিক হবে। সো আয় ব্যয় সমান করতে গেলে টিআর এর সাথে সম্পর্কিত হচ্ছে এআর, টিসির সাথে সম্পর্কিত হচ্ছে এসি। সো এই দুই রেখাটাকে আমি কি করব, সমান জায়গায় রাখবো, তাহলে আমার কি হবে, চিত্র দেখে আমরা বুঝতে পারবো লাভ হয়েছে না কি ক্ষতি হয়েছে। সো আমরা দেখে ফেলি। তো এবার আমি কি করব, সোজা হিসাব আমি এইভাবে আবার দাগ দিচ্ছি। এবার আমি একটা জায়গায় দাম নিলাম, ঠিক আছে, এটা আমি পি ইকুয়াল এআর ইকুয়াল এমআর, ঠিক আছে, পি ইকুয়াল এআর ইকুয়াল এমআর দিলাম। এখন আমি এই বিন্দুতেই আমার এসি থাকবে, এসি সর্বনিম্ন বিন্দুটা এখানেই থাকবে এসি, আর এমসিটা এই নিচ দিয়ে ছেদ করে যাবে, ঠিক আছে। সো এই যে বিন্দুটা পাইলাম না পয়েন্টটা, এই বরাবর আমি কি দিব, কিউ আঁকবো, কিউ সমান সমান 2। এবার মানটা যদি আমি এখানে ধরি 20 টাকা, ধরলাম 20 টাকা পি, ঠিক আছে, এখানে কিউ হচ্ছে, এখানে কিউ এর মান 2। তো দেখো তো আমার এখান থেকে কি বুঝাচ্ছি, আমার এতটুকু খরচ হয়েছে, আমার এতটুকুই আয় হয়েছে, মানে বিষয়টা হচ্ছে দুই জায়গায় ব্যালেন্স আছে, তাই তো। তাহলে আমরা সহজেই বের করতে পারতেছি যে টি আর সমান সমান এ আর গুণন কিউ। তাহলে এ আর আমার এখানে কত, এ আর আমার কত, এই যে এ আর আমার এখানে 20 টাকা, যেহেতু পি সমান, গুণন কিউ কত 2 টাকা, 2 একক, তাই তো 2 একক, তাহলে হচ্ছে 40 টাকা। তাহলে আমার আয় কত হয়েছে 40 টাকা। এবার আমি আবার কি দেখবো, ব্যয় দেখবো। ব্যয় কোন রেখার সাথে সম্পর্কিত, এসি রেখা, মানে এভারেজ কস্ট। তো এভারেজ কস্ট কোথায় সেট করছে, এই পয়েন্টে। পয়েন্টটার নাম কি, আমি ধরলাম ই, ইকুইলিব্রিয়াম, মানে ভারসাম্য বিন্দু, তাই তো। তাহলে এসি পয়েন্টটা এখানে। তাহলে আমি টোটাল কস্ট যদি বের করি, আমাকে কি করতে হবে, এসি গুণন কিউ করতে হবে। সো আমার এসি মানটা কত এখানে বলো দেখি, এই দেখো ছেদ করছে কোথায়, এই পয়েন্টটা দিয়ে ছেদ করছে না, তার মানে এ আর যে বরাবর গেছে, এসিও সেই বিন্দুতেই ছেদ করছে। তাহলে আমার এসির মান এখানে 20, এসির মান কত 20, কিউ কত ওই 2 একক, তাহলে 40। তার মানে আমার দাঁড়াইলো টোটাল রেভিনিউ 40 টাকা, টোটাল কস্টও কত টাকা 40 টাকা। সো আমি যদি এখন লাভ না ক্ষতি বের করি, পাই সমান সমান টি আর মাইনাস টিসি সমান সমান 40 বিয়োগ 40 ইজ ইকুয়াল টু 0। আমি বলছি 0 যদি আসে সেটা হবে আমার স্বাভাবিক মুনাফা, ঠিক আছে। আমার স্বাভাবিক মুনাফা কেন হবে এটাও আমি তোমাকে বলে দিচ্ছি, বোঝা গেছে। স্বাভাবিক মুনাফা স্বাভাবিক বোঝা গেছে, বুঝতে পারছি আমরা। তাহলে কি স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, আর কি কি বললাম, ক্ষতি। পূর্ণ প্রতিযোগিতা তোমাদের শেষ, ঠিক আছে, পূর্ণ প্রতিযোগিতা তোমাদের শেষ হয়ে গেছে ভাইয়া, বোঝা গেছে। আচ্ছা আখি, আফরিন, ফারজানা আফরিন সবাই বলছো টিসি 40, হ্যাঁ ভেরি গুড, ক্লিয়ার। জেনিয়া, ফাহমিদা, আচ্ছা ক্লিয়ার, থ্যাংক ইউ। ক্লাস শেষ কখন ভাইয়া, ক্লাস 9:30টার আগেই শেষ করে দেবো, তোমাদের 9:30টার ক্লাস আছে সায়েন্সের, ঠিক আছে, সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক আছে। তো আমার এগুলো আজকে, তাহলে আমাদের অনেক কিছু পড়ানো ছিল, কিন্তু ভাই আমাদের কিন্তু 50 বলতে গেলে 50-র বেশি শেষ হয়ে গেছে। সো নেক্সট ইনশাআল্লাহ এর পরে যেদিন ক্লাস নিব, একটু হয়তো বা দেরি হইতে পারে, আমার পরীক্ষা আছে, সো পরীক্ষার জন্য হয়তো বা ক্লাস একটু পরে নিব, কয়েকদিন পরে। তো এতটুকু কনসিডার করিও, ঠিক আছে, তাই বিষয়টা কনসিডার করিও। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের কিন্তু পূর্ণ প্রতিযোগিতার এই চিত্রগুলো আমরা পুরো এক্সপ্লেইন করে দিছি কিভাবে কোনটা হয়েছে না হয়েছে। বাট ক্ষতির ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, তো ক্ষতির জিনিসটা আজকে না দেখাই, জাস্ট দেখাবো যে এভিসি রেখাটা কি, এভারেজ ভেরিয়েবল কস্ট। কি বললাম, এ ভি সি, এভারেজ ভেরিয়েবল মানে কি, গড় পরিবর্তনীয় ব্যয়, কস্ট, ঠিক আছে, এভিসি এভারেজ ভেরিয়েবল কস্ট। মানে এটা হচ্ছে কি, তোমার পরিবর্তনীয় ব্যয় যতক্ষণ পর্যন্ত উঠবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার উৎপাদনটা চালাই যাবা, ঠিক আছে, কন্ডিশন, এটা একটা কন্ডিশন। মানে বিষয়টা কি দাঁড়াইছে, তোমার বিজনেস সেট আপ করতে লাগছে 50 লাখ টাকা, 50 লাখ টাকা, ঠিক আছে। তো এই 50 লাখ টাকার মধ্যে তোমার 20 লাখ টাকা গেছে হচ্ছে কি ছিল, ফিক্সড কস্ট। টোটাল ফিক্সড কস্ট ছিল 20 লাখ টাকা, মানে যেটা একবারই লাগছে, আর বেশি লাগতো না, ঠিক আছে, 20 লাখ টাকা।
ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার হয়ে নাও। তো আমার লাগছে কি, টোটাল কস্ট হচ্ছে আমার কি, টিসি হচ্ছে 50 লাখ টাকা, আমার টিএফসি মানে ফিক্সড কস্ট আছে 20 লাখ টাকা, তাহলে 20 লাখ হলে ভেরিয়েবল কস্ট কত, টোটাল ভেরিয়েবল কস্ট কত, 30 লাখ টাকা। এখন কথা হচ্ছে তুমি ইনকাম করার পরে মানে ইয়ে করার পরে, বিক্রয় করার পরে, যাই হোক ব্যয় করার পরে তোমার আয় হয়েছে, তোমার আয় ধরলাম আমরা 40 লাখ টাকা হয়েছে, 40 লাখ টাকা হয়েছে। আপাত দৃষ্টিতে যারা অর্থনীতি পড়ে নাই তারা কি বলবে, আয় হায় 10 লাখ টাকা খরচ, আমার মানে কি লস হয়ে গেল, তার মানে কি 50 লাখ টাকা আমি খরচ করছি, আমার 40 লাখ টাকা আয় হলো, আমি আর উৎপাদন করব না। ঠিক আছে, তো এটা হচ্ছে বোকামি। কারণ কি বোকামি বললাম, কারণ কি দেখো, তোমার ফিক্সড কস্ট 20 লাখ টাকা, এটা কিন্তু তোমাকে আর কখনো করতে হচ্ছে না, এটা একবারই তুমি কি করছো, কস্ট ব্যয় করে ফেলছো। তোমার ভেরিয়েবল কস্ট কত গেছে, 30 লাখ টাকা। তো দেখো তো তুমি তুমি যদি একবারে উৎপাদন বন্ধ করে দাও, 50 লাখ টাকা তোমার পরবর্তীতে লস হবে না? তুমি 40 লাখ টাকা আয় পাইছো, এটাকে যদি তুমি আবার উৎপাদন কাজে লাগাও, তোমার কি হইতো, অবশ্যই একটা অ্যামাউন্ট পাবা আবার। ঠিক আছে, কিন্তু তুমি যদি একবারেই কি করো, বিক্রয় বন্ধ করে দাও, তাহলে তোমার 50 লাখ টাকাই চলে যাচ্ছে। তো তুমি দেখো তো ভেরিয়েবল কস্ট থেকে কি তোমার আয়টা বেশি হয়েছে না? যতক্ষণ পর্যন্ত তোমার মানে বলতে পারি যে আমার আয়টা যতক্ষণ না আমার 30 লাখ টাকার নিচে নামতেছে, 30 লাখ টাকা যতক্ষণ আমি নিচে নামবে ততক্ষণ আমি উৎপাদন কাজ চালাই যাব, এটাই হবে বুদ্ধিমানের কাজ। বোঝা গেছে? তো এই হচ্ছে টিভিসি রেখার কাহিনীটা, এটা আমরা এখন দেখবো না। আমাদের ইনশাআল্লাহ এর পরের দিন, দেখো আমি তোমাদেরকে দেখাই দেই, এর পরের দিন আমরা একচেটিয়া বাজারটা দেখে ফেলবো। একচেটিয়া বাজার থেকে একটা এমসিকিউ সিকিউ দিয়ে যায়, এমসিকিউ থাকে, এরপরে আমরা এমসিকিউ পড়বো। ঠিক আছে, এমসিকিউ পড়বো। যেহেতু আমাদের আজকে বেশি সময় নাই, ক খ প্রশ্নের পিডিএফ দেন ভাইয়া, ম্যাথ পাবো বাট ক খ পাবো না। কে বলছে? জীবন। জীবন ক খ পাবা, ক খ না পাইলে মার খাবা। ঠিক আছে, বুঝতে পারছো? অবনীত, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ দোয়া করিও আমার জন্য। ঠিক আছে, বুঝতে পারছো কিনা এটা জাস্ট বলবা, তাহলে হবে। আমাদের অনেক কিছু আরো পড়ার ছিল, তো আজকে যেহেতু সময় স্বল্পতা আছে, আমরা এরপর তোমাদের একটা ক্লাস শুরু হবে, তো আমি চাইলেও লং করতে পারতেছি না। আর আমার ক্লাস একটুতে এমনিতেই লং হয়ে যায়, কারণ আমি একটু বেশি বেশি বলতে হয় আমাকে। ঠিক আছে, সো আজকে যতটুকু বুঝতে পারছো, এইটা যদি তুমি আরেকবার একটু করো, নোট করো, ইনশাআল্লাহ তোমার এই পড়াটা আর পড়তেই হবে না। বাজারে যে পূর্ণ প্রতিযোগিতা শেষ করে দিলাম, বাজারটা যে আমি ক্লিয়ার করে দিছি, ঠিক আছে, এই চতুর্থতে যে বাজারটা আছে, বাজারে পূর্ণ প্রতিযোগিতা পর্যন্ত যতটুকু আছে সব কিন্তু তোমার ক্লিয়ার হয়ে গেছে। এমসিকিউ এর বাহিরে কোথাও থেকে আসবে না। বুঝতে পারছো? ঠিক আছে, তো ক্লাস কেমন লাগলো অবশ্যই বলবা। ক্লাস কেমন লাগছে? আচ্ছা, অনেক সুন্দর করে বুঝেছেন। বুঝেছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। গুরুত্বপূর্ণ টপিক বলে দেন যাতে কিছু কমন পেতে পারি কালকের জন্য। ফাহমিদা আফরিন, তোমার জন্য, শুধু তোমার জন্য বলে দিচ্ছি। আচ্ছা, তুমি কি কি দেখবা? এমসিকিউ তো অবশ্যই বোর্ড কোয়েশ্চেন গুলো দেখবা, কারণ বোর্ড কোয়েশ্চেন দেখবা। বোর্ড কোয়েশ্চেন দেখার সাথে সাথে কিছু মানে নাম করা যেগুলো কলেজ থাকে, স্কুল থাকে, থাকে না কলেজ, তোমরা কলেজে পড়ো, তো ওই ভালো ভালো কলেজ যেগুলো থাকতে পারে, নটরডেম, ভিকারুননিসা, হলি ক্রস, এরপরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, এদিকে আমাদের বিভিন্ন সরকারি কলেজ যেগুলো আছে, সায়েন্স অনেকগুলোই কলেজ আছে, তো ওইগুলোর একটু প্রশ্ন দেখে যাবা। প্রশ্ন, ওইগুলোর প্রশ্ন দেখে যাবা। এমসিকিউ প্রশ্ন, এমসিকিউ দেখে যাবা। আর বোর্ড কোয়েশ্চেনের ক খ দেখে যাবা, ক খ দেখে যাবা। আর গ ঘ এর জাস্ট থিওরিটা ক্লিয়ার করো। গতে তোমার হয় তোমাকে পূর্ণ প্রতিযোগিতা থেকে দিবে, ঠিক আছে, ওইটাই আবার ঘয়ে দিবে যে লাভ লস কি হয়েছে, সো তোমার লাভ লস তোমাকে ক্লিয়ার করে দিছি, গ ঘ ক্লিয়ার হয়ে গেল। আর একটা দিবে একচেটিয়া থেকে। তো দুঃখিত, তোমাকে আমি আজকে একচেটিয়াটা ক্লিয়ার করে দিতে পারিনি, বাট একচেটিয়া থেকে তোমার প্রশ্ন একটা থাকবে। তোমার তোমার কলেজে তো, কলেজে যেহেতু তোমাকে কঠিন করবে, তোমাকে পূর্ণ প্রতিযোগিতা থেকে না দিয়ে একচেটিয়া থেকে দিয়ে দিবে। বুঝা গেছে? তো একচেটিয়া একটু বোঝার চেষ্টা করো আজকে কোনোভাবে। আমি এরপরের দিন, আচ্ছা কলেজে পরীক্ষা তো মেইন না, তোমাকে এইচএসসির আগে তোমার ক্লিয়ার হইলেই হইলো। ঠিক আছে, তো আচ্ছা শ্রাবন্তী, আজকে ফার্স্ট টাইম করলাম, ভালো ক্লাস ছিল ক্লাসটা, ধন্যবাদ। পিডিএফটা দিয়ে দেবো তোফাজ্জল, সমস্যা নাই। আচ্ছা, ফাহমিদা আফরিন, ধন্যবাদ ধন্যবাদ। এই তো, ক্লাস ভালো লাগলে ভালো লাগে, ঠিক আছে, আমারও ভালো লাগে, খুশি লাগে। আচ্ছা, তাহলে তোমাকে যেটা বললাম, তোমার অ্যাক্টিভিটি থেকে কালকে প্রশ্ন আসে গেছে, দেখিও তোমার চলে আসবে ওইখান থেকেই। বুঝতে পারছো? তো আজকে, আচ্ছা আখি ধন্যবাদ দিলেও কম হবে, বিশেষ করে ভাইয়া আজকে প্রথম ক্লাস করলাম আপনার, এত ভালো ক্লাস, এক কথা অসাধারণ, অনেক অনেক দোয়া রইলো আপনার জন্য, তোমাদের সামনেই পড়লাম। ঠিক আছে, ধন্যবাদ। তো ক্লাসগুলো এরপর ইনশাআল্লাহ যেদিন করে ক্লাস দেবো, প্রত্যেকটা ক্লাস করার চেষ্টা করবা, করলে দেখবো অর্থনীতি আর আইসিটি, তোমাদের আইসিটি আর অর্থনীতি যেহেতু আমি নিয়ে থাকি, তোমাদের এগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট টাইম ইমপ্রেস হয়ে গেলাম। ধন্যবাদ আফরোজা, তানিশা, আনিশা, ক্লাসগুলো করিও, সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা, ক্লাসটা শেয়ার করে রাখবা। ঠিক আছে, তো যদি সমস্যা থাকে ক্লাসটা আরেকবার একটু দেখে নিও। ঠিক আছে, আজকে আমাদের সময় খুবই অল্প, তাহলে আজকে এই পর্যন্ত থাক। ঠিক আছে, সবাই সুস্থ থেকেও, ভালো থেকেও, আল্লাহ হাফেজ, টাটা।